শহরের অনেক প্রতিকূলতা পেরিয়ে যারা এসেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুরুতে একটু নিজের কথা বলি। আমি রূপশ্রী চক্রবর্তী। সকালটা শুরু হয় একটি অনলাইন ভিত্তিক একজন উদ্যোক্তা আছেন তার কাছ থেকে আনা রুটি ভাজি দিয়ে। তারপরে আমি আমার কাজে বেরিয়ে যাই সেই অনলাইন থেকে কেনা একটি শাড়ি পরে। দুপুরবেলা কাজের মাঝে অনলাইন ভিত্তিক করে একটি প্রতিষ্ঠান থেকে আমার খাবারটি আনিয়ে নিই। আবার বাসার জন্য যা রান্না করে যাই সেই উপাদানগুলো কিন্তু অনলাইন ভিত্তিক কোনো একটা প্রতিষ্ঠান থেকেই আনা হয়। চাল ডাল মাছ মাংস সবজি কি নেই সেখানে। বিকেলবেলা আমার সন্তানেরা বিভিন্ন ব্লগ দেখে অনেক ধরনের রান্না শিখেছে, সেগুলো তারা করে বিকেলে নাস্তা হিসেবে। রাতের বেলা যখন সব কাজ সেরে বসি তখন উদ্যোক্তাদের বিভিন্ন রকমের পণ্যগুলো দেখি, জানার চেষ্টা করি তারা কি করছে, কি আমি কিনতে পারি, আমার জীবনাচরণে কোন প্রতিষ্ঠান আমাকে সহায়তা করতে পারে, আমি তাদেরকে সহায়তা করতে পারি। এভাবে একজন সাধারণ কাস্টমার আমিও কিন্তু যুক্ত হয়েছি এই ই-কমার্স ভুবনের সঙ্গে। সম্মানিত শুধু আপনাদের মধ্যেও নিশ্চয়ই এমন অনেকেই আছেন যারা আমার মতো, আমাদের মতো যারা আছেন তাদের জন্য অনেক ধরনের সংগঠন আছে। আমাদের ভোক্তা অধিকার নিয়ে তারা কাজ করেন, আমরা তাদের কাছে যাই, আমাদের কথা জানাতে পারি। কিন্তু যারা কাজ করছেন উদ্যোক্তা হিসেবে তাদের জন্য আমার জানা মতে আজকের আগে অন্য কোনো সংগঠন কাজ করেনি। আজকে শুভ সূচনা হতে যাচ্ছে এই সংগঠনটি, যার নাম ইয়ং এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আসুন এই শুভযাত্রায় আমরা একটি জোর করতালি দিই। উদ্যোক্তা যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই। সম্মানিত সুধী, বাংলাদেশে 2010-এর পরে সম্ভবত 2012-13 সালের দিকে, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, এই ই-কমার্স ভুবনের পদচারণা শুরু হয়। অনেক উদ্যোক্তারা অনলাইনে তাদের পণ্য বিক্রি শুরু করেন। কিন্তু 2020-এ এসে যখন আমরা বৈশ্বিক মহামারীর সম্মুখীন হয়েছি, যখন আমরা কাল মনোভাবকে শুধু বলতাম বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাতে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। ঠিক সেরকম একটি মুহূর্তে আমাদের কাছে এসেছেন আপনারা উদ্যোক্তারা। সম্মানিত শুধু সেই জন্য যারা উদ্যোক্তা আছেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা একজন সাধারণ ক্রেতা হিসেবে। সম্মানিত শুধু আজকের এই অনুষ্ঠানে মহাপরিচালক স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আসলে আমরা করতালি দিয়ে স্যারকে আমাদের শ্রদ্ধা এবং অভিবাদন জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর রাফিউদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাকেও আমরা স্বাগত জানাই করতালি দিয়ে। রয়েছেন ডেপুটি ডাইরেক্টর খামারবাড়ি মোহাম্মদ ইরাসাউল করিম, তার জন্য জোর করতালি। এবং এমন একজন রয়েছেন যিনি আমাদেরকে সবসময় আমাদের মধ্যে একটা আনন্দের সঞ্চার করে থাকেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় মডেল, চলচ্চিত্র অভিনেতা নীরব হোসেন। আসলে আমরা জোর করতালি দেই তার জন্য। সম্মানিত সুধী, আমাদের প্রিয় অতিথিদেরকে এবার বরণ করে নেওয়ার পালা। বরণ করে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আহ্বায়ক মাসুমা আক্তার বিথি আপনাকে। এই সংগঠনের আরো কজনকে নিয়ে মাসুমা আক্তার বিথি বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিদেরকে। ইয়াদের
সম্মানিত আহ্বায়ক এবং নির্বাহী সদস্য দুজন মিলে বরণ করে নিলেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। সম্মানিত সুধী, আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের পাশে। বরণ এবং নির্বাহী সদস্য মমিন শিকদার। বরণ এবারে চলচ্চিত্র জগতের প্রিয় মুখ অভিনেতা নীরব হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কিভাবে জীবন চালাবো শুধু অর্থের চিন্তা না করাই বিনোদন। আমাদের নীরব হোসেন আছেন আমাদের সঙ্গে, শিল্পী নীরব হোসেন, তাকে বরণ করে নিতে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাদেরকে দর্শক সারিতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সুন্দর সময়কে ধারণ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হাত ধরে এক পা করে এগোচ্ছে। তিনি তো অবাক, কি ব্যাপার, আমি তো চাচ্ছিলাম সবাই একসঙ্গে না এসে একজন যে প্রথম হবে তাকে আমি এই উপহারগুলো দেব। আমরা সবাই বন্ধু, আমরা কেউ কারো প্রতিযোগী নই। সম্মানিত সুধী, এই ইয়াবে কেউ কারো প্রতিযোগী নন, সবাই একসঙ্গে চলবেন এই অঙ্গীকার নিয়ে ইয়াব তাদের পথ চলা শুরু করেছে। তাদের মধ্যে কে কে এসেছেন যদি একটু বলতেন। আচ্ছা, এখনো আরো অনেকেই মানে এসে পৌঁছাতে পারেননি। আমরা একটু আমাদের এই উদ্যোক্তা হিসেবে পথ চলায় সঙ্গী হিসেবে থাকবে সবসময় ইয়াব, এই প্রত্যেক। আজ ইয়াবের অভিষেক অনুষ্ঠান। ইয়াবের নির্বাহী সদস্য মমিন শিকদার আপনার দৃষ্টি আকর্ষণ করছে। প্রথমে আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি, তো সেই জায়গাটা থেকে আমরা কিছু চিন্তা করেছি, কিছু ভালো চিন্তা করেছি যে এরকম একটা কিছু করা প্রয়োজন। তো আমরা এই ধরনের একটা স্বপ্ন দেখেছি যে আমাদের এজ এ সাপ্লায়ার হিসেবে বা তরুণ উদ্যোক্তা হিসেবে আমাদের একটা সংগঠন বাংলাদেশে আত্মপ্রকাশ করবে। তো সেই জায়গাটা থেকে সেই স্বপ্ন দেখেছিলেন আমাদের মাসুম আক্তার বিধি, এবং সে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের সাথে বিভিন্ন হচ্ছে গিয়ে উদ্যোক্তা যারা আছে, সেটা ফিজিক্যালি হোক বা অনলাইনে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা যারা হচ্ছে গিয়ে উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে আছি বা আমরা যারা কাজ করছি বা কাজ করার চেষ্টা করছি, সবাইকে ইন্সপায়ার করার জন্য অথবা সবাইকে হচ্ছে গিয়ে আরেকটু সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বা তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করার জন্য আমরা এই সংগঠনটি যাত্রা শুরু করি। তো পাশাপাশি আমরা এই সংগঠনের মাধ্যমে কিছু কাজ করে থাকি, যেটা হচ্ছে কি আমরা যে এবার সারা বাংলাদেশ থেকে আমরা বেছে 2021 সালে যারা বিজনেসে যার স্ব প্ল্যাটফর্ম থেকে ভালো করেছেন তাদের ভিতর থেকে আমরা হচ্ছে কি 10 জনকে আমরা আজকে সম্মানিত করতে যাচ্ছি। এটা আমাদের জন্য আসলে খুবই আনন্দের বিষয়। তো এই কাজগুলো আমাদের হচ্ছে কি কন্টিনিউ থাকবে আশা করছি, এবং আমাদের এই সংগঠনে হচ্ছে কি বিভিন্ন রকমের নীতিমালা থাকবে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে উদ্দেশ্য থাকবে। এগুলো অবশ্যই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করা হবে এবং সবার সাথে শেয়ার করার মাধ্যমে ভালো কিছু একটা তৈরি করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে। তো এই যাত্রায় অবশ্যই আপনারা যখন আজকে আমাদের প্রথম প্রোগ্রামে যারা উপস্থিত আছেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের শেষ পর্যন্ত থাকবেন, এবং সবাই এখানে ফাউন্ডিং মেম্বার, এবং এই ফাউন্ডিং মেম্বার সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যেহেতু আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন
এবং আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আমাদের পরবর্তী প্রোগ্রাম হয়তো বা কোনো একটা বড় একটা ওপেন স্পেসে করতে হবে, যেহেতু আমরা এখন শুধুমাত্র বিভিন্ন গ্রুপের অ্যাডমিন বা মডারেটর এখানে ইনভাইট করেছি। পরবর্তী প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে হচ্ছে কি 10 জন করে ইনভাইট করলে আমাদের বড় একটি স্টেডিয়ামের প্রয়োজন হবে আশা করছি, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন সাপ্লায়ার হিসেবে আমরা যখন কাজ করতে থাকি, তখন বিভিন্ন ই কমার্স সাইট থেকে বা ভোক্তাদের কাছ থেকে আমাদের বিভিন্ন রকমের কমপ্লেইন বা বিভিন্ন রকমের ওয়ার্ড সিচুয়েশনে আমরা করে থাকি। তো এইগুলো উত্তরণের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের সকলে সবার সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আরও বলবেন আমাদের যে স্বপ্নদ্রষ্টা, যিনি হচ্ছে কি এই সংগঠনের মূল ফাউন্ডার আহ্বায়ক মাসুম আক্তার বিথি, তার কাছ থেকে আমরা এই বিষয়গুলো আরও একটি স্পষ্ট ধারণা পেয়ে যাব। সো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুধী নীরব হোসেন, শুভেচ্ছা বক্তব্য প্রদান হোসেন। সবাইকে শুভ সন্ধ্যা। উপস্থিত আমাদের স্পেশাল গেস্ট এবং আমার পরিচয় আছে চাল ডালের যারা ওনার, এবং আপনারা শুনলে অবাক হবে যে চাল ডাল 2014 সালে শুরু করেছিল, এবং ওরা আমার চেয়েও 1 বছরের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে ছোট। ওরা 4 জন মিলে শুরু করেছিল 21 লক্ষ টাকা দিয়ে, এবং তার মধ্যে একজন ওনার হচ্ছে আমাদের সব লাভ করলাম নামটার সাথে। যেমন আমাদের এই কোভিডের পরে আমরা কোয়ারেন্টাইন, তারপরে আইসোলেশন, এই অনেক ওয়ার্ডগুলো আমাদের অপরিচিত ছিল। ঠিক তেমনি ই কমার্সের সাথে আমরা খুব বেশি যে পার ডে 1 কোটি টাকা সেল হতো। সো ওইটাই আসলে একটা বড় একটা অ্যাচিভমেন্ট যে বাংলাদেশের মতো একটা জায়গায় পার ডে একটা ই কমার্স কোম্পানি 1 কোটি টাকা সেল করছে। সো অবশ্যই আমরা বলবো যে এটার ফিউচার অনেক ভালো, এবং যেহেতু এই ফিউচারটা ভালো এবং এটার যে বিষয়গুলো আছে, যেটার ইন্টারনাল যে প্রবলেমগুলো হয় যখন একজন ছোট উদ্যোক্তা যখন এই ই কমার্স ব্যবসা শুরু করে, সো তখন তাদের দেখা যায় এই প্রোডাক্টে কিছু কিছু প্রবলেম হয়, এবং নতুন হিসেবে তারা অনেক কিছু বোঝে না। এখানে বুস্টিং এর ব্যাপার আছে, তারপরে কে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবে, সেই প্রোডাক্টের সোর্সিংটা কোত্থেকে করবে, প্রপারলি আসলে সোর্সিংটা হচ্ছে কিনা, সেটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আমি আমার একটা জায়গায় শেয়ার করি। আমি গত জুন বা জুলাইয়ের কথা বলছি। আমি একটা ই কমার্স কোম্পানির একটা ই কমার্স পেজ চালাই, যেটাতে আমি আমার কিছু প্রোডাক্ট 4টা প্রোডাক্ট আমি সেল করি, এবং ওই সময় আমি এই 4টা প্রোডাক্ট সেল করতে গিয়ে মানে আমি যেটা করি কি, আমি যে জিনিসটা করি সেই জিনিসটা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। মানে কোনো কিছু বাদ থাকবে না যে আমি এটা জানবো না। আমি এমন হচ্ছে একটা কাচের বোতল করার জন্য, মানে কাচের বোতলের ডিফারেন্ট ক্যাটাগরি খুঁজে বের করার জন্য আমার মনে হয় শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া কাউকে বাদ রাখি না ফোন দিতে, যে কোত্থেকে আমি বাংলাদেশের বেস্ট আমি এইটা সোর্সিংটা আমাকে করে দিতে পারবে। সো তারপর আমি যখন দেখলাম যে না, আমি আসলে এই সোর্সিংটা ওইভাবে করে পারছি না, তো আমার মনে হয় যে এই নর্মাল টিপিক্যাল এই যে কাচের জারটা, এই জারটার মধ্যে আমি কিভাবে এটাকে নতুন করে ইনোভেটিভ কোনো কিছু দিতে হবে যেটা আসলে মানুষের অ্যাট্রাকশনটা বাড়াবে। সো আমি একটু কাচের বোতলটা দেখাই। আমার মনে হয় এখান থেকে যতটুকু দেখা যাবে দেখলে ভালো লাগবে যে আমি আসলে এটার প্রতি কতটুকু মানে শ্রমটা দিয়েছিলাম। আমি জানি আমি বেশি সময় দিচ্ছি কিনা। আপনি বলেন। মেয়েটি কাজ করছে না। সরি, আমি একটু সময় নিচ্ছি। সো আমি আমার একটা হানি সেল করতাম আমি। সো আমি এই হানিটা যখন দেখলাম যে এই বটলটা এইটা ছাড়া আসলে কোথাও মানে পাওয়া যায় না, মানে এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি অ্যাভেলেবল মানে গ্লাস জার। সো আমি তখন চিন্তা করলাম এই যে ট্রান্সপারেন্ট যে বিষয়টা, এই ট্রান্সপারেন্ট যে লেভেলিংটা কেউ করতে পারে না বাংলাদেশে। আমি সেই কোভিডের সময় সেই কাগজ পরে অনেক কিছু পরে আমি চলে গেছি ফকিরাপুর, যেখান থেকে আসলে কাগজের ইয়ে করে, এবং ওখানে গিয়ে ওরা আমাকে বলছে যে নীরব ভাই, আমি
আপনার এই ট্রান্সপারেন্ট যে লেভেলিংটা, এটার মধ্যে হোয়াইটটা কিভাবে দিব, আমি বলছি কিভাবে দিব আমি জানি না, এটা করতে হবে। সো এইটা করলো, তারপর আবার এই প্যাকেজিংটা, তারপরে আমি এই যে হানি ডিপার, যেটা এটা কতটুকু দেখতে পাচ্ছি আমি জানি না, হানি ডিপার, এই হানি ডিপারটা আমি যশোর থেকে নিয়েছি। সো এই প্রত্যেকটা জিনিস আমি এমনভাবেই করেছি যেন এটার মধ্যে ডিফারেন্ট কোনো কিছু করা যায়, যেন মানুষ দেখে বলে যে অন্যগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। আরেকটা দেখাচ্ছি। আমি এটা পাচ্ছি না, খুঁজতে হবে। সো আমি এই জন্য বললাম কি যে এই যে জিনিসগুলো, প্রেজেন্টেশনগুলো, এই প্রেজেন্টেশনটাতে অনেক সুন্দর একটা যদি কিছু করে করা যায়, আমার মনে হয় এখন মানুষ আমার বাসা থেকে যখন যে কোনো কিছু বলে যে একটা জিনিস কিনে আনতে হবে নিচে থেকে, দোকান থেকে, সো আমার রেডি হয়ে দোকান থেকে যাওয়া এবং আসা সব কিছু মিলে যে সময়, সেই সময়টা কিন্তু আমাদের এই অনলাইন এগুলো অনেক সেভ করে দিয়েছে। এবং আমরা চাইলেই অনেক অল্প টাকায় একটা ডেলিভারি করতে পারছি, একটা ডেলিভারি নিতে পারছি আমাদের নিজের বাসার মধ্যে বসে, এবং এই অনলাইনের জন্য কিন্তু আমাদের প্রচুর সময় দিতে হচ্ছে না। সো আমরা আমাদের এই যুগে এসে আমরা অনলাইনে যে যুগটায় আছি, সেই যুগটা অনেক সুন্দর উদ্যোক্তা যারা আছেন তাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই, এবং যে মূল আজকে যে অ্যাসোসিয়েশনটা, ইয়াং এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই যাত্রা শুভ হোক, এবং তাদের এই প্রবলেমগুলো যেগুলো আছে সবাই যেন সুন্দর করে তাদের প্রবলেমগুলো দেখতে পারে। তাদের এই প্রবলেমগুলোর জন্য অ্যাসোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে বিগত যে বছরগুলোর রেজাল্টে যে দর্শক আজকে সম্মানিত হতে যাচ্ছে, তাদের সবাইকে শুভকামনা, এবং যারা এসছেন তারাও নেক্সট ইনশাআল্লাহ পুরস্কৃত হবেন। এবং এই তো, আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় যে আরো বেশি কিছু বলতে পারবো না, আমার আসলে মানে মিউচুয়াল ব্যাপার না তো, খুব টাফ হয়ে যাবে আমার জন্য। এবং সবাই এসছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবং আমাকে ইনভাইট করার জন্য, বেসিক্যালি আমাকে ইনভাইট করেছে আমার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর সৈকত নাসির ভাই, যারা একটা ছবি করেছেন ক্যাসিনো। তো সেই ডিরেক্টরের সাথে একজন চিফ এডি আছেন তারক, তারক আমাকে ইনভাইট করেছে, এবং আমাকে ইনভাইট করার জন্য অনেক বেশি ধন্যবাদ। সত্যি একটু ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট জায়গায় গেলে আসলে অনেক বেশি মানে এনার্জি, মানে পাওয়া যায়, নলেজ পাওয়া যায়। সো আমার মনে হয় যে আমার এটা সত্যিকার অর্থে আমার কাজের কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি নীরব হোসেন আপনাকে, আপনার অভিজ্ঞতা এবং আপনার দিকে। রাফেল বিন আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে, মঞ্চে দিয়েছি ডক্টর রাফেল। Good evening, everyone. I just congratulate to YEAB, Young Entrepreneurs Association of Bangladesh, এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমব্রেলা, কোডেx or something like that, এগুলা। সো এগুলোর মধ্যে থেকেই একসাথে থাকলে সবাই অনেক সুন্দর কাজ করতে পারে। ইফ ইউ আস্ক মি যে আসলে উদ্যোক্তাদের কেন একটা সংগঠন দরকার, সেটা দিয়ে শুরু করে তারপর কিছু মার্কেটিং এর টিপস দিব এখনকার যুগে, যেগুলো হয়তো খুব ইফেক্টিভ হবে আপনার জন্য। একটা ইকোসিস্টেম, এটাকে আমরা ইকোসিস্টেম বলি ইন এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তাদের জন্য সবাই একসাথে কাজ করা। যেমন ধর আপনি একটু আমার সাথে যদি একটু পার্টিসিপেট করেন, আপনার জাস্ট একটু হাত তোলেন, দুই হাত তোলেন, একটু ছোট্ট একটা এক্সারসাইজ অর একটা অ্যাক্টিভিটি। সো এক আঙ্গুল দিয়ে এখানে তালি দেন, এখানে লাগান, কোনো আওয়াজ হচ্ছে না। ইট মিনস আপনি একা থাকলে তেমন কোনো নয়েজ ক্রিয়েট করতে পারবেন না, কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন না। এবার দুইটা দেন, একটু আওয়াজ হচ্ছে, বাড়ছে। তিনটা দেন, আর একটু বাড়বে। আর চারটা দেন, বাড়বে। আর সবগুলো দেন। দিস ইজ কল্ড ইকোসিস্টেম, দিস ইজ অ্যান অ্যাসোসিয়েশন, রাইট? সো এই যে আমাদের সবাই মিলে একসাথে থাকা, সেটা খুব দরকার উদ্যোক্তা হওয়ার জন্য। এবার বিং এর একাডেমিক, আমি ডক্টর রাফিউদ্দিন আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে আছি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর। সো আমি ছোটবেলা থেকে আমি একটু ডিফারেন্ট টাইপের চিন্তা করি সবসময়, যে আমাদের বাংলাদেশে কেন উদ্যোক্তা ফ্রেন্ডলি কান্ট্রি হওয়া দরকার আমাদের। আমরা গত 50 বছরে, সেই 1971 সাল থেকে সবাইকে একই ডিরেকশনে বড় করছি, বা আরো 200 বছর আগে থেকেই আমরা বাংলাদেশে বা সারা পৃথিবীতে সবাই একই ডিরেকশনে বড় হচ্ছি। টু ফাইন্ড এ জব, ইট ইজ এ রং ডিরেকশন। সবাই একই ডিরেকশনে বড় হবে কেন? সবাই বড় হয়েছে, সবাই চাকরি পাওয়ার জন্য বড় হয়েছে,
বাংলাদেশে আমি বিশেষ করে রচনা মুখস্থ করে বড় হয়েছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলটই বোধহয় সব জীবন, আর কিছু না। মাইরও খেয়েছি অনেক, কিন্তু না, দেয়ার আর থাউজেন্ড প্রফেশনস এখন, রাইট? ড্রোন পাইলট, আপনি হয়তো একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কালকে সকালে পাবেন, কিন্তু আমি শিওর একজন ভালো ডিওপি, যারা ডিরেক্টর ফটোগ্রাফি, একজন ড্রোন পাইলট, একজন ওয়েডিং ফটোগ্রাফার, তার অ্যাপয়েন্টমেন্ট 2 মাসও পাবেন না। বা আমাদের এখানে জলজান্ত নায়ক আমাদের নীরব ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট আপনি আগে 3 মাসও পাবেন না। কিন্তু ছোটবেলায় উনি কিন্তু এমিল লাইফ রচনায় ছিলেন না, ছিলেন ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট। আমাদের রং ডিরেকশন, একই ডিরেকশনকে সবাই বড় করার টেন্ডেন্সি, যে চাকরি সব, সেটা আসলে ইট ইজ ফল্টি। সো আমি আমার ক্লাসে ইন্সপায়ার করি স্টুডেন্টদেরকে, ইউ হ্যাভ টু বি ইউর ওন বস, ইউ হ্যাভ অল দ্য ক্যাপাবিলিটি। জাস্ট ওদের মাথার থেকে ট্যাবুটা ভেঙে দেই আমি, যে ইউ হ্যাভ অল দ্য ক্যাপাসিটি টু ক্রিয়েট এন ইম্প্যাক্ট, ইউ ক্যান বি ইউর ওন বস। চাকরি করলে আপনি একা চাকরি করতে পারেন, ইউ ক্যান ডু ইউর জব, ইউ ক্যান জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, আপনি কিন্তু 100, 200, 1000, 10,000, 25,000 মানুষের দায়িত্ব নিতে পারেন। চালনা.com এক্সাম্পল দিয়েছে নীরব ভাই, জিয়া আশরাফ। সো ওদের ওখানে 25,000 মানুষ কাজ করে। আর ও যখন নর্থ সাউথ থেকে পড়েছে, ইফ ইউ ফাইন্ড এ জব, অনেক ভালো গ্রামীণ ফোন বলেন, চাকরি করতে পারতো একা, হি ক্যান সেভ হিজ ফ্যামিলি, হি ক্যান ওয়ার্ক ফর হিজ ফ্যামিলি। বাট উদ্যোক্তা হলে সুবিধা হচ্ছে, ইউ ক্যান ক্রিয়েট এন ইম্প্যাক্ট ফর ইয়োর সেলফ, ইউ ক্যান ফাইন্ড ইউর জব, ইউ ক্যান ক্রিয়েট জব ফর মেনি। ঢাকা ভার্সিটি থেকে আমার একটা ক্লাব আছে, উদ্যোক্তা ক্লাব, 17,000 মেম্বার, আই এম দ্য মডারেটর দেয়ার। আমি বলি, ঢাকা শহরে, ঢাকা ভার্সিটিতে প্রতি বছর 35,000 ছাত্র ভর্তি হয়, সবাই একই ডিরেকশনে বিসিএস, ব্যাংকে চাকরি করার জন্য বড় হয়। আমি আমাদের জি স্যারকে বলেছি যে আমরা যদি 100 ছাত্রকে উদ্যোক্তা বানাতে পারি, এই 100 কিন্তু ওই 35,000 ছাত্রের দায়িত্ব নিতে পারে। চিন্তা করেন, অলরেডি শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 1.5 কোটি, সবাই একই ডিরেকশনে বড় হওয়াতেই সমস্যা। আমরা মহাখালী ফ্লাইওভার বানিয়েছি, জাস্ট একই ডিরেকশন, কিন্তু কুড়িল ফ্লাইওভার গেলে অ্যাটলিস্ট ইউ ক্যান হ্যাভ মাল্টিপল অপশনস, রাইট? সো এই যে উদ্যোক্তা হওয়াটা, আপনারা সবাই ওয়েলকাম টু অল অফ ইউ, যে আপনারা ওই পেশাটা বেছে নিয়েছেন। ইউ হ্যাভ লিসেন টু ইউর হার্ট, যে আমি একটু স্বাধীন চেতা, আমি একটু ফ্রিডম চাই, আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে চাই, আমি একটু কমিউনিটির জন্য কাজ করতে চাই। সো আপনাদেরকে সেই জন্য অনেক স্বাগতম। আপনারা সাহসী মানুষজন, সেই 100 জন মানুষের মধ্যে কয়েকজন আপনারা, যাদেরকে আমরা তৈরি করতে চাচ্ছি, রাইট? সো এটা একটা লম্বা পথ, এখানে কিন্তু আসলে কষ্ট থাকবেই। এদিন একজন বলেছিল যে আমি আসলে 9 to 5 জব হেট করি, নাও আই বিকেম অ্যান এন্টারপ্রেনার, নাও আই ওয়ার্ক 24/7। উদ্যোক্তা কিন্তু এত সহজ না আসলে, যে আমি অনেক ফ্রিডম পাচ্ছি। আপনাকে কাজ করতে হবে, আপনাকে একই সাথে ডিভাইস সামলাতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে, আপনাকে আবার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সোর্সিং করতে হবে। একজন হচ্ছে পুরো জাস্ট মানে একাই 100 হতে হবে আপনাকে, এবং সেই একাই 100 হওয়াটা কিন্তু কঠিন। যে কারণে আমার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার, মাস্টার্স এন্ড পিএইচডি। ওখানে আমার পিএইচডি টপিকটা ছিল কিডসপ্রেনারশিপ। কারণ এখানে বড়দেরকে আসলে উদ্যোক্তা বানানো কঠিন। সো আমি একটা ছোট্ট প্রজেক্ট নিয়েছি, যে বাচ্চাদেরকে হু আর জাস্ট 10 to 16 ইয়ার্স অফ এজ, তাদেরকে আমি এন্টারপ্রেনার মাইন্ডসেট দিব, যাতে ওরা আর্লি শুরু করতে পারে। কারণ আর্লি শুরু করলে আর্লি ফেল হবে, আর্লি ফেল হলে আর্লি শিখবে, এবং দে উইল বিকাম মার্ক জুকারবার্গ উইদিন 20 ইয়ার্স অফ এজ। এবং আই স্টার্টেড দ্যাট ইন ঢাকা সিটি অ্যাজ ওয়েল আফটার রিটার্নিং ফ্রম অস্ট্রেলিয়া। মেলবোর্নে ছিলাম আমি অনেকদিন, 7 বছর। সো ঢাকা শহরে ইনো কিডস নামে আমার একটা ব্র্যান্ড আছে, ইনোভেটিভ কিডস। আমার 10 বছরের বাচ্চারা, আমি নিজে প্রেজেন্টেশন দিই পাওয়ার পয়েন্টে, এই বাচ্চারা প্রেজেন্টেশন দেয় প্রেজি দিয়ে, ক্লাউডে, ক্যানভাতে তারা কাজ করে গ্রাফিক ডিজাইনিং। এবং এই বাচ্চারা এখনই 10 বছর বয়সে 4-5 হাজার টাকা ইনকাম করে। তারা গ্রাফিক্স বানায়, তারা ভিডিও এডিটিং করে। সো আমি একটা নতুন জেনারেশন বিল্ড করার ট্রাই করছি, সো দে ক্যান বিকাম দেয়ার ওন বস, দে ক্যান বিকাম দেয়ার ওন হিরো, রাইট? আমার দেশে 25 বছর লাগে একটা মানুষের এমপ্লয়াবিলিটি পেতে, গ্র্যাজুয়েশন শেষ করে। আর বাইরের দেশে মানুষ সেটা করে 15 বছর বয়সে। এই যে 10 বছর আমার জীবন থেকে হারিয়ে গেল বিকজ অফ আওয়ার এডুকেশন সিস্টেম, বিকজ অফ দ্যাট, যে সবাইকে একই ডিরেকশনে বড় করছে। এই 10 বছরের দায়িত্ব কে নেবে আমার? আমি তো 15 বছর থেকে এলিজিবল বায়োলজিক্যালি। রিসার্চ শোজ 14 বছর 9 মাস থেকেই একটা ছেলে বায়োলজিক্যালি কাজ করতে পারে, অ্যান্ড হি ইজ ফিট। অস্ট্রেলিয়াতে 14 বছর 9 মাস থেকেই দে ওয়ার্ক ইন ম্যাকডোনাল্ডস, কেএফসি, এনিওয়্যার। আমাদের দেশে আমাদের 25 বছর, তাও খুব লাখ ভালো হলে আমরা চাকরি পাই, টাকার মুখ দেখি। ওয়াই?
সো এই যে ছোটবেলা থেকে ইন্ট্রোডাকশন দিলে আমাদের হয়তো একটা প্রবলেম সমাধান হবে, এটা আমি মনে করি। আর যেটা বললেন আমাদের যে অন্টারপ্রেনার আপনারা যারা হয়েছেন, আপনাদের কথা বলি, আপনারা যেহেতু উদ্যোক্তা হয়ে গিয়েছেন, আমি নতুন আরেকটা কথা, আমার 2টা স্টার্ট আপ আছে। একটা হচ্ছে এক্সট্রা মাইল এইজ কেয়ার নামে, সেখান থেকে আমরা বাংলাদেশে বয়স্ক যারা আছে বাসায় অসুস্থ, আমরা কেয়ার গিভার, নার্স, ওদেরকে ওই বাসায় পাঠাই টু সার্ভ দেম। আমাদের এখানে অনেক বিদেশি, বাংলাদেশে এখন যেহেতু অনেক মানে হাজব্যান্ড জব করে, ওয়াইফ জব করে, তাদের বাসায় টেক কেয়ার করার কেউ নেই, আমাদের কেয়ার গিভার নার্স দিয়ে সেখানে সার্ভিস প্রোভাইড করে। এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের ওই ইনো কিডস, যেটা আমার বাচ্চাদের উদ্যোক্তা তৈরি করার প্রজেক্ট। সো এই 2টা প্রজেক্টের পাশাপাশি আমরা যেখান থেকে কাজ করি, যে আমাদের ঢাকা ভার্সিটির অ্যাক্টিভিটি আছে, উদ্যোক্তাদের ট্রেনিং দেওয়ার কাজটাও আমি করি, যেখানে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি, বিশেষ করে ই কমার্স নিয়ে কাজ করি, এবং ই কমার্স থেকে কাজ করি আমি ফর দ্য লাস্ট 1 decade, 12 বছর ধরে। যে আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম ইজ ভেরি ফাস্ট। কারণ দেখেন, আপনি যদি ফিজিক্যালি কাজ করেন বা আপনার স্টোর থাকে, বসুন্ধরা মার্কেটে আপনার স্টোর থাকে, আপনি শুধু বসুন্ধরাতে ফিক্স হয়ে গেলেন। বাট ইফ ইউ ভার্চুয়াল শপ, আলটিমেটলি এনিওয়ান ক্যান বি ইউর কাস্টমার ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। লকডাউন খুলে দেওয়ার জন্য বসুন্ধরা মার্কেট, নিউ মার্কেটে মানুষজন অনেক গভর্নমেন্টকে প্রেশার দিয়েছে যে লকডাউন খুলে দেন, আমরা চলতে পারছি না। বা চালনা.com কখনো, জিয়া আশরাফ কখনো বলেনি যে লকডাউন তুলে দেন, বিকজ হি ইজ ডুইং হিজ বিজনেস। সো অনলাইন হয়ে গেলে আপনার সুবিধা, ইউ ক্যান গেট বোথ ফিজিক্যাল এবং অনলাইন ভার্চুয়াল কাস্টমার, দুইটাই পেতে পারেন, রাইট? সো সবাই ই কমার্স প্ল্যাটফর্মে চলে এসছেন অলরেডি, আমি জানি। এটা আসাটাই হচ্ছে ফিউচার, এবং ফিউচার, দ্যাট ইজ দ্য ফিউচার। সো ই কমার্সের এই আমাদের যে পলিসি, এটা একটু অনেকদিন একটু ঝামেলাপূর্ণ ছিল, অনেকে অনেক রকমের স্ক্যাম তৈরি করেছে, বাট সামনে এগুলো থাকবে না, বিকজ কাস্টমার রিভিউ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনাদের কাস্টমার রিভিউ কিন্তু ইম্পর্টেন্ট। এখন যেমন আমরা কোথাও যাওয়ার আগে চেক করি যে ওই রেস্টুরেন্টে কয়জন খেয়েছে, ওখানে রিভিউগুলো কি, পজিটিভ নেগেটিভ, সবাই কিন্তু চেক করে। ঢাকা শহরে আমি যেখানে বেরোই, ডিভাইস বের করি, কোন রোডে ট্রাফিক কেমন সেটা দেখে আমি আমার রুট প্ল্যান করি। ইট ইজ মাই রুটিন। 10 বছর আগে হয়তো আমরা করতাম না। সো কেউ খেতে গেলে গুলশানে কোথায় খাবো সেটা রিভিউ দেখে যায়। সো আপনার পেজ কেমন, আপনার বিজনেস কেমন, এবং কাস্টমারদের ফিডব্যাক কি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ ওয়ার্ড অফ মাউথ নামে একটা টার্ম আছে মার্কেটিং, আমরা বলি ওয়ার্ড অফ মাউথ। একজন থেকে আরেকজন ভাইরাল হয়। যে যখন দেখি যে অনেক পজিটিভ ফিডব্যাক আসে, চোখ বন্ধ করে আমরা তার থেকে কিনি। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এ ব্র্যান্ড ভার্চুয়ালি, ডিজিটালি, আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে সেই ব্র্যান্ডের ট্রাস্ট অ্যান্ড কমিটমেন্টের জায়গাটা কতটুকু। বিলিভ মি, ব্র্যান্ড ইজ হোয়াট ইজ নীরব হোসেন, ট্রাস্ট অ্যান্ড কমিটমেন্ট। নীরব হোসেন কিছু কমিট করেছে যে আমি আপনাদেরকে এইগুলো দিব, যখন আমরা দেখি হ্যাঁ আসলেই দিয়েছে, আই স্টার্টেড লাভিং হিম। এটাই তো ব্র্যান্ড। ওয়াই পিপল বাই আইফোন? আইফোন কিছু কমিট করে যে এই ফোন ইউজ করলে এটা হবে, এবং আমি যখন সেগুলো পাই তখন আমি আই স্টার্ট লাভিং হিম। সো আলটিমেটলি ইফ ইউ আর টু বিল্ড এ ব্র্যান্ড ডিজিটালি, আপনার নিজেকেও এবং আপনার প্রোডাক্টকে দুইটা মিলিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি কমিটমেন্টের জায়গাটা ঠিক আছে কিনা। আপনি যদি কমিটেড না হন, প্রোডাক্ট 1 দিন 2 দিন মানুষকে ঠকাতে পারবেন। বিলিভ মি, 1-2 দিন মানুষকে ঠকাতে পারবেন, কন্টিনিউয়াসলি কখনোই ঠকাতে পারবেন না। বিকজ নাও উই আর লিভিং ইন দ্য এজ অফ ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে সবাই, সবার হাতে ডিভাইস। আপনি একটা কিছু করেন, সঙ্গে সঙ্গে এক রাতে ভাইরাল হয়ে 10-20-25 লাখ মানুষের মোবাইলে চলে যাবেন, আপনি শেষ। আপনার একটা ছোট্ট মিস্টেক, আপনার প্রোডাক্ট নিয়ে ছোট্ট একটা ব্যাড রিভিউ আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দেবে কয়েক গুণ। সো আসলে ফিউচারে অনেস্ট ব্যবসায়ী হয়ে যাওয়া ছাড়া গতি নাই। আপনি ফিউচারে মিথ্যা বলতে পারবেন না, যেটা প্রমিস করবেন সেটাই দিতে হবে, নাহলে মামলা খাবেন। যেই কারণে আমাদের বিভিন্ন অনেক ব্র্যান্ড আলটিমেটলি বলেছে যে 8 সপ্তাহে রং ফসা হবে, 6 সপ্তাহ হবে, সেই সব অ্যাডগুলো কিন্তু সরে গেছে এখন, বিকজ আমরা খুব অ্যাওয়্যার। অনেকে বলছে কই আমি তো হই নাই। সো আলটিমেটলি ইউ ক্যানট ডু স্ক্যাম ইন ফিউচার। এবং আমার একটা প্রিয় এরিয়া হচ্ছে, আমি কাজ করি ব্লকচেইন টেকনোলজি নিয়ে, যে ব্লকচেইন কীভাবে বিজনেসকে আরও সেফ অ্যান্ড সিকিউর করবে। আমি কাজ করি ডিজিটাল ট্রান্সফরমেশন বা DX নিয়ে, আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমি কাজ করি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে, এইসব এরিয়াগুলোয়। সো ফিউচারে প্রত্যেক মানুষকে অনেস্ট হতে হবে। অ্যাজ এ কান্ট্রি, চায়না দেখেন প্রায় 4 বছর আগে 4 থেকে 5 মিলিয়ন সিসি ক্যামেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবল সিসি ক্যামেরা দিয়েছে, যাতে সিটিজেনরা কোনো ক্রাইম না করতে পারে। এবং তারা কোভিড কন্ট্রোল করেছে নাকি ওটা দিয়ে?
যে একটা বান্ধব ধরেন আমি কোথাও গেলাম, আমার কোভিড আসলো, আল্লাহ না করুন কোভিড আসলো, এবং আমি গত 3 দিন কার কার সাথে মিট করেছি সেগুলো ওদের সিস্টেমে চলে আসছে এবং ওদেরকে SMS করে দিয়েছে তুমি গত পরশু এর সাথে মিট করেছো, তোমাদের কোভিড হতে পারে, চেক করে নাও। সো ফিউচারে টেকনোলজি হবে আলটিমেট গেম চেঞ্জার। আপনারা যারা উদ্যোক্তা আছেন বাংলাদেশে, স্পেশালি বিশেষ করে নারী উদ্যোক্তাদের একটু কথা বলি। নারী উদ্যোক্তা মানে হচ্ছে তেল, সাবান, ভাপা পিঠা, কাপড়, শাড়ি। এখন কেন আপনারা এখানে পড়ে আছেন? টেকনোলজিতে ঢুকেন, টেকনোলজিতে। উই নিড মোর উইমেন অন টেকনোলজি। শুধুমাত্র ফুড অ্যান্ড এভরিথিং এগুলোর তো অনেক হয়ে গেছে। যেখানে কম্পিটিশন বেশি সেখানে যাবেন না, যেখানে মানুষ বেশি সেখানে যাবেন না, কোভিড হবে। যেখানে কম্পিটিশন বেশি সেখানে গেলে আপনি খালি কম্পিটিশন করছেন। অলরেডি কয়েক হাজার পিঠা কোম্পানি আছে, কয়েক ভিটামিন A to Z। এ পাউডার খেলে এটার মতো ওমেগা 3 থাকবে, এ পাউডার খেলে কোভিড হবে না। এই টাইপের ডিফারেন্সিয়েট করতে হবে। ইফ ইউ ক্যানট ডিফারেন্সিয়েট ইউর প্রোডাক্ট ইউ উইল নট সার্ভাইভ। আপনাকে 101 নাম্বার পাউডার কোম্পানি হয়ে লাভ নাই। পাউডার কোম্পানি হন, বাট সেটার মধ্যে আপনার ডিফারেন্সিয়েশন লাগবে, আপনার ভ্যারাইটি লাগবে, আপনার মেধা লাগবে, আপনার ছোঁয়া লাগবে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু গুড ইন দ্য মার্কেট। এবং মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সবসময় বলি ডিফারেন্সিয়েট অর ডাই। আপনার প্রোডাক্ট কিনতে আসবে না। আচার 70 নাম্বার আচারের বয়স কিনবে না, বাট জাস্ট লিখে দেন যে আচার খেলে আপনার বয়স কমে যাবে 20 বছর। এই আচার খেলে আপনার এই আচারের মধ্যে ওমেগা 3 আছে। ওমেগা 3 খায় কারা? ওমেগা 3 পাওয়া যায় যে কোনো সি ফিশে পাওয়া যায়, সি ফুডে পাওয়া যায়। ওমেগা 3 এর মধ্যে হচ্ছে বয়স্কদের জন্য এটা খুব ভালো। আলটিমেটলি বয়স্করা তখন আপনার সেই আচার কেনা শুরু করবে। আপনাকে নিশ মার্কেটিং করতে হবে যে কাদের জন্য বানাচ্ছি। পৃথিবীতে কোনো কোম্পানি কিন্তু সবার জন্য প্রোডাক্ট বানায় না। একটা গ্রুপ থাকে যে আমি এর জন্য বানাচ্ছি, ওদের কি নিড সেটা ফোকাস করেন, ওদের কি লাগবে সেটা ফোকাস করেন, আলটিমেটলি আপনি প্রোডাক্ট বানান। সো মার্কেটিং এর মধ্যে এই বেসিক নলেজগুলা যে ডিফারেন্সিয়েট করবেন, কি দিয়ে করবেন সেটা আপনাকে বের করতে হবে। এবং পাশাপাশি এই যে ডিফারেন্সিয়েট করার পর ডিজিটালি আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। টেলিভিশন আমি দেখি না গত 2 বছর, আমি টেলিভিশন দেখি মোবাইল ফোনে। আই গট এভরি ইনফরমেশন দেয়ার। সবাই আমরা ব্রাউজ করি। সো আলটিমেটলি আপনার সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলোকে আমরা বলি SMM টুলস, ফেসবুকে আপনার পেজ থাকতে হবে, লিঙ্কডইনে আপনার থাকতে পারে, ইনস্টাগ্রামে থাকতে পারে। সো আপনাকে মাল্টিপল চ্যানেল দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর ডিজায়ার্ড কাস্টমার, রাইট? এছাড়া আলটিমেটলি আপনার প্রোডাক্টের রিচ আসবে না। যতই বুস্টিং করেন, দেখা যাবে অনেকে বলে বুস্টিং করি সেল আসে না। ফেসবুক বিকামস মোর ট্রিকি নাওয়াডেজ। খালি অনেক কিছু করলে হয় না, একবারে মাইক্রো মার্কেটিং করতে হবে, নিশ করতে হবে। স্নাইপার দিয়ে শর্ট করতে হবে। শর্টগান দিয়ে মার্কেটিংয়ে 2টা অ্যাপ্রোচ আছে। শর্টগান অ্যাপ্রোচ, র্যান্ডমলি গুলি করলাম যে মরে, কেউ নাও করতে পারে। আপনাকে এখন স্নাইপার ইউজ করতে হবে, যা আমি টার্গেট করে যে ঢাকা শহরের 16 থেকে 25 বছরের মেয়েদেরকে টার্গেট করে আমি শুধুমাত্র অ্যাড দিব। সেটা এখন সম্ভব। জিও ট্যাগিং করে করা যায়। জিও ট্যাগিং, জিও ক্লাস্টারিং করা থাকে। সো শুধু গুলশান এলাকার মানুষজন এই ফেসবুক অ্যাড দেখবে সেটা সম্ভব। গুলশান এলাকার শুধু ছেলেরা অ্যাড দেখবে সেটা সম্ভব। গুলশান এলাকার শুধু মেয়েরা 16 থেকে 25 তারা দেখবে সেটা সম্ভব। সো আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। এগুলো নিজেরাও করতে পারেন, শিখে নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং টুলস অথবা এজেন্সি আছে তাদের মাধ্যমে করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা। দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। উইদাউট ব্র্যান্ড ইউ ক্যানট সার্ভাইভ, রাইট? সো ওভারঅল এগুলো হচ্ছে জাস্ট কিছু প্রস এন্ড কনস এন্ড টিপস ফর দ্য এন্টারপ্রেনার্স। জাস্ট আপনারা ট্রাই করেন যে আমি কিভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি। অলওয়েজ ট্রাই টু ডু ইউর বিজনেস উইথ অনেস্টি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ইউনিভার্সিটি থেকে আসলে আমরা কাউকে বলি না ইউ ক্যান বি এ চেঞ্জ মেকার। আপনারা নিজ দায়িত্বে হয়তো উদ্যোক্তা হয়ে গিয়েছেন, হ্যাটস অফ টু ইউ অ্যাজ ওয়েল। এবং এই জার্নিতে উদ্যোক্তা হয়ে গিয়েছেন, আমি একটু ফান করে বলি যে উদ্যোক্তা হয়ে গিয়েছেন পুরাটা হল, অর্ধেকটা হয়ে না যেন। বেশিরভাগ মানুষ 2-3 মাস পর ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। কিন্তু আপনাকে হাল ছাড়া যাবে না, আপনার আপস এন্ড ডাউনস থাকবে। সেক্ষেত্রে আপনার টেনাসিটি অফ পারপাস নামে একটা ওয়ার্ড আছে, লেগে থাকা। আপনাকে আপনার সুইমিং লাইন খুঁজে পেতে হবে। সুইমিং লাইন, আপনি সাঁতার পারেন, আপনাকে সুইমিং পুলে ছেড়ে দিলাম, সারাদিন সাঁতার কাটলেন, আপনার কোনো টার্গেট নাই, আপনি ডুবে যাবেন এক সময়। আপনাকে যদি বলি যে এটা হচ্ছে আপনার সুইমিং লাইন, এখানে কত দ্রুত এপার ওপার বা 4 ল্যাপস 8 ল্যাপস শেষ করে আসতে পারেন, আপনি টার্গেট করবেন সেটা। সো আপনার প্রোডাক্ট ফোকাস
আপনার কনজিউমার ফোকাস কি দিচ্ছেন, সেটার মধ্যে ভ্যারিয়েশন কি আনতে পারেন, পিভটিং করা যেটাকে আমরা বলি। অনেকে আছে কাপড়ের বিজনেস করেছেন, এখন মনে করছেন যে আপনি কাপড় মানে সালোয়ার কাপড় সেল হচ্ছে না। তখন 2 বছর আগে আমি বলেছি আপনারা মাস্ক, কাপড়ের মাস্ক নিয়ে আসেন, যে কাপড়টা আপনার পরে আছে ট্রাই টু ডু মাস্ক। 2 বছর আগে বলেছিলাম কোনো একটা আমার উদ্যোক্তা ফ্রেন্ডকে। আলটিমেটলি সেখান থেকে আপনাকে আশেপাশে কি কি করা যায় সেটাও খুঁজতে হবে। যারা আচার বানাচ্ছেন আশেপাশে কি আছে সেটা খুঁজতে হবে। যারা ড্রেস করছেন সেম জিনিস দিয়ে আরো কি কি প্রোডাক্ট ভ্যারিয়েশন করা যায় সেটা খুঁজতে হবে। সো এই যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, ডাইভার্সিফিকেশন, ভ্যারিয়েশন, দিস আর ভেরি মাচ নিডেড। বাংলাদেশ সরকার আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের। এবং আমি জিনিস ট্রাই করছি, ফ্যামিলি এন্টারপ্রেনারশিপ নামে একটা টার্ম আছে, সেটা শিখে রাখেন। আমার মা খুব ভালো পিঠা বানায়, শি ইজ 68 ইয়ার্স ওল্ড। মাকেও আমি এন্টারপ্রেনার বানাচ্ছি। আমার ছোট বোন, শি ইজ অলসো এন্টারপ্রেনার। মানে ফ্যামিলিতে কেউ বেকার থাকবে না। আমাদের যে আমি একটা উই গ্রুপের সাথে আছি, আমি নিশা শি ইজ মাই ফ্রেন্ড। যখন 5000 মেম্বার ছিল 2018-তে 19-এ, তখন আমি জয়েন করেছি। এখন 13 লাখ উইমেন এন্টারপ্রেনার। 2 বছরে 13 লাখ হয়েছে 5000 থেকে। মানে বুঝেন, ঢাকা শহরে কেউ বেকার থাকবে না। আমি ভয় পাচ্ছি হয়তো 2030-এ চাকরি দেওয়ার জন্য লোক খুঁজতে হবে বাংলাদেশে। সিরিয়াসলি, মানে সবাই কিন্তু এখন বলছে যে আই হ্যাভ এ পেজ, আই ডু সাম বিজনেস। মানে বেকার, হাউসওয়াইফ, এইসব পরিচয় সামনে হারিয়ে যাবে। বিলিভ মি, উইদিন 5 ইয়ার্স কেউ বলবেন আমি হাউসওয়াইফ। উইদিন 5 ইয়ার্স হয়তো কেউ বলবেন আমি কিছু করি না। এভরিওয়ান উইল হ্যাভ সামথিং। ট্রাই করা উচিত অ্যাটলিস্ট। আপনার বাসায় বাচ্চা আছে, আমি যখন বাচ্চাদেরকে উদ্যোক্তা, কিডস ট্রেনার হওয়ার জন্য এনকারেজ করি। এরা মাত্র 10 বছর, এরা আগে শিখলো, আগে ভুল করবে, আগে উদ্যোক্তা হবে। এরা হয়তো ইউনিভার্সিটিতে যাবেই না। আমি চাই না ভবিষ্যতে এমবিএ করতে আসুক, আমি বেকার হতে চাই ইউনিভার্সিটিতে। সিরিয়াস, আমি বেকার হতে চাই। কারণ এত এমবিএ করে কি হবে? আর একটু মজা করে বলি, বাংলাদেশে তো এমবিএ আছে, অনেক দেশে এত মানুষও নেই। সিরিয়াসলি, 1971 সালে এমবিএ ডিগ্রি শুরু হয়েছে আমেরিকাতে, সাউদার্ন ইউনিভার্সিটিতে। 50 বছর এটা ডিমান্ড শেষ, একবারে ডিক্লাইন স্টেজে। এমবিএ করার দরকার নাই। এলন মাস্ক, সিইও অফ টেসলা, সে বলে আই ডোন্ট নিড অ্যান এমবিএ। এমবিএ একটা স্মার্ট এমপ্লয়ি তৈরি করে, একজন স্মার্ট মানুষ তৈরি করে, কিন্তু একজন ইনোভেটর তৈরি করে না। সেটা আপনাদের মধ্যে আছে। আমাদের দরকার প্রচুর ইনোভেটর। আমাদের এখানে আছে প্রচুর ইমিটেটর, যারা আমরা কপি করি, কিন্তু আমাদের ইনোভেশন লাগবে। আমার স্টুডেন্ট, সে কলা গাছের খোল দিয়ে সে সুতা বানায়, সেটা দিয়ে সে ব্লেজার বানানো শুরু করছে। কলা গাছের যে খোলটা থাকে সেটা দিয়ে, নারকেলের ছোবড়া দিয়ে করে। আমার এক ফ্রেন্ড 20 বছর আগে শুরু করেছিল, সে সেলুনে ঘুরতো, সেলুনে ঘুরে ঘুরে মানুষের আমরা চুল কেটে ফেলে দেয় না, এগুলা সে কিনতো, কিনে এগুলাকে গ্রেডিং করতো, শ্যাম্পু করতো, প্যাকেট করতো, জাপানে এক্সপোর্ট করতো। তারপর সে 2008-10 সাল থেকে দেখতাম সে 4 হুইল ড্রাইভ নিয়ে ঘুরে। বুঝলেন? আপনার চারপাশে কিন্তু অনেক অপরচুনিটি আছে। অনেকে বলেন যে আমি উদ্যোক্তা হতে চাই, কিন্তু আইডিয়া কোথায় পাবো? আইডিয়া পাওয়ার জন্য আপনাকে দেখতে হবে মানুষকে। প্রত্যেকটা মানুষের কিছু প্রবলেম আছে, এবং একজন উদ্যোক্তা শূন্যস্থানগুলো পূরণ করে। আপনারা শূন্যস্থান পূরণ করছেন, ইউ আর জাস্ট কানেক্টিং ডটস। এক গ্রুপের মোটরসাইকেল আছে, পিছনের সিট ফাঁকা, আরেক গ্রুপের মতিঝিল যাওয়া লাগবে, তার বাইক নেই। উবার কি করেছে? 2 গ্রুপকে পাঠাও, 2 গ্রুপকে কানেক্ট করে দিয়ে অ্যাপের মাধ্যমে 20% টাকা নিচ্ছে। দ্যাট ইজ দেয়ার বিজনেস। এই যে প্রত্যেকটা উদ্যোক্তা যা শূন্যস্থান পূরণ করে, যে সোসাইটিতে এটা দরকার, আমি দিচ্ছি। এখন শূন্যস্থান পূরণকারী বেশি হয়ে গেলে তখন কম্পিটিশন হয়। জাস্ট ট্রাই টু অলওয়েজ চেঞ্জ ইউর বিজনেস মডেল। শূন্যস্থান পূরণ করেন, বাট ডিফারেন্ট ওয়েতে, যে এই জিনিসটা। এবং আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে, এসডিজি 17টা, সেখানে তাকালে দেখবেন যে মানুষের সমস্যা কোথায়। ঢাকা শহরে এখন প্রচুর মানুষ, 60% ছাত্রর মানসিক সমস্যা আছে আমাদের, মেন্টালি ডিপ্রেসড। ভবিষ্যতে ডায়াবেটিস, ক্যান্সারে মানুষ যা মরবে, তার থেকে বেশি মানুষ মরবে ডিপ্রেশনে। বিলিভ মি, ডিপ্রেশন। উই আর কানেক্টেড টু মেনি পিপল। সবার মোবাইলে 5000 ফ্রেন্ড, 50 লাখ ফলোয়ার, কিন্তু এই লোকজন হাসপাতালে ভর্তি হয়, কেউ আসে না। উই আর ভার্চুয়ালি কানেক্টেড, বাট নট ফিজিক্যালি কানেক্টেড। আমরা ডিপ্রেশনে আছি অনেকেই, কিন্তু এখান থেকে উত্তরণের বুদ্ধি হচ্ছে কাজের উপর ডুবে থাকা, নিজেকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। একজন উদ্যোক্তার জন্য ডিপ্রেশন আসতেই পারে, কিন্তু ইউ হ্যাভ টু বি ইন টাচ উইথ ইউর ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্য আলটিমেট থিং। ওটাই আপনাকে শেষ মুহূর্তে বাঁচাবে, আর কেউ না। কিন্তু
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো ফ্যামিলি, সো এই যে জিনিসগুলো ওয়ার্ক স্পেস ম্যানেজমেন্ট, উদ্যোক্তার 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, স্যারের জন্য 24 ঘন্টা, আপনি কীভাবে কাটাচ্ছেন দ্যাট ইজ আপ টু ইউ। এই 24 ঘন্টার স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এগুলো খুব দরকার। এলস আপনাকে খালি ওই তাড়া করবে পিছনে, আর নেভার লুক ব্যাক, মানে বাহাইন্ড, পিছনে তাকানোর দরকার নাই। অনেক ভুল করেছেন, ফরগেট ইট, সামনে যত যাবেন। এটা একটা মজার কথা ছিল বছর 10 আগে, যে বিল গেটসে যদি ওয়ালেট পড়ে যায় পকেট থেকে, $100 নোট পড়ে যায়, সে কখনো এটা তুলতে যায় না। কারণ তুলতে গেলে যেই সময়টা যাবে, এক কদম সামনে গেলে হয়তো $300 তার ইনকাম হবে। এটা ছিল 15 বছর আগের কথা। তারপর পিছনে অতীত নিয়ে কখনো পড়ে থাকবেন না। অতীত চিন্তা করলে ফ্রাস্ট্রেশন আসবে। ট্রাই টু মুভ ফরওয়ার্ড। এবং আমাদের এই কান্ট্রিতে, বাংলাদেশে এখন যে নারী উদ্যোক্তাদের বিশাল একটা হাইপ শুরু হয়েছে, এটাকে ধরে রাখেন। এই যে বললাম, ইউ ক্যান, আপনাদের অনেক রোল প্লে করতে হবে এখন। ফ্যামিলি, ওয়াইফ, উদ্যোক্তা, আপনার নিজস্ব ভিজিটিং কার্ড থাকতে হবে, এবং আপনারা সগর্বে বলবেন আই এম এ ফিমেল এন্টারপ্রেনার, আমার এখানে 50 জন কাজ করে, 50 জন ছেলে কাজ করে, এভাবে বলবেন, রাইট? সো আলটিমেটলি ইন দ্যাট ওয়ে আমাদের দেশে ধরেন বাংলাদেশ অলরেডি কিন্তু এই হাব হয়ে গিয়েছে, এন্টারপ্রেনারদের হাব। ভবিষ্যতে বাংলাদেশে মানুষজন পিএইচডি করতে আসবে, যে মানুষদের মধ্যে এই জাগরণ শুরু হয়েছে লাস্ট 5 ইয়ার্স ধরে, এটা কিভাবে হলো? জাস্ট কোভিড প্যান্ডেমিক ইজ অলসো ওয়ান অফ দ্য কজ ফ্যাক্টর, যেটা আমাদেরকে এই পিছনে ধাবিত করেছে। যে নায়ক বললেন যে উনি কিন্তু মডেলিং করলে বা এইসব করলে হয়, কেন ওনার বিজনেস, উনি কেন হানি বিক্রি করছেন? আমি ইউনিভার্সিটি টিচার হইলে হয়, কেন আমার স্টার্টআপ থাকতে হবে? এটা ওয়ারেন বাফেট বলেছেন, ডোন্ট রিলাই অন অনলি সিঙ্গেল ইনকাম। যে কোনো সময় তুমি চাকরি হারাতে পারো, অলওয়েজ পাশাপাশি তোমার কিছু করো। কর্পোরেটে যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে আমি বলি, তোমরা শুক্রবার শনিবার খালি খিচুড়ি আর দাওয়াত খেয়ে খালি ঘুমাও, ওয়াই ইউ ডোন্ট বিকাম উইকেন্ড এন্টারপ্রেনার? বলে কিভাবে? আমি বলি তোমার শুক্রবার শনিবার ছুটি আছে, 8 ঘন্টা করে 16 ঘন্টা যদি সপ্তাহে সময় দাও, মাসে 464 বা 80 ঘন্টা, 6 মাসে তোমার স্টার্টআপ দাঁড়িয়ে যাবেই। সো আলটিমেটলি ইটস এন অপরচুনিটি ফর এভরিওয়ান, বয়স্ক থেকে শুরু করে, মিড এজ থেকে শুরু করে, যে কোনো জেন্ডার এবং বাচ্চাদের থেকে শুরু করে। সো আই এম জাস্ট ফোকাসিং অন 10 থেকে শুরু করে 90 বছরের যারা আছে, সবাই কোনো অ্যাক্টিভিটি থাকুক। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বাপের হোটেল নামে একটা শব্দ আছে, এই শব্দ চিরে হারিয়ে যাবে। আমার বাচ্চারা তৈরি হচ্ছে, তারা বলছে আমরা আমাদের হায়ার স্টাডিজ করতে গেলে বাবা থেকে টাকা নিব না। দে আর টু কনফিডেন্ট। ফিউচারে এটা আসতেছে, এখনকার বাচ্চারা দেখেন, দে আর টু কনফিডেন্ট। সো যে টাকা ইনকাম করা বা তাদের একটা নিজের পায়ে দাঁড়ানো, এটা আমাদের 25 বছর লাগছে এতদিন, সামনে হয়তো 15 বছরে সেটা সম্ভব হবে। তো আমরা একটা ভালো বাংলাদেশ স্বপ্ন দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ আসলে বেশি সময় নিয়ে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। রবি ঠাকুরের কথায় আমি কিছু বলতে চাই। আপনাদের হয়তো এই কবিতাটা সবাই শুনেছেন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চলে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললাম আকাশে, গোলাপের দিকে তাকিয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। সম্মানিত সুধী, আমাদের চেতনা হোক শানিত, আমরা যে কাজে এগুচ্ছি তা আমরা আরো সফলভাবে কিভাবে করতে পারি সেটা নিয়ে ভাববো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মার্কেটিং নিয়ে যিনি কথা বলে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর, আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, আমি যে শাড়িটি পরে আছি, সেই শাড়িটি শুধু যদি শাড়ি হিসেবে কেউ বিক্রি করতেন, কোনো একজন উদ্যোক্তা, শাড়িটি আমি কিনতাম না। যখন আমি দেখতে পেলাম এই শাড়ির সঙ্গে ম্যাচ করে আমি একটি চাদর পাচ্ছি, তখনই কিন্তু আমি আগ্রহী হলাম। স্যারকে ধন্যবাদ যে স্যার এই প্রসঙ্গটি উত্থাপন করেছেন। সম্মানিত সুধী, আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নায়েবের সম্মানিত মহাপরিচালক প্রফেসর ডক্টর নিজামুল করিম। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন নায়েবের সম্মানিত মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল করিম মহোদয়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমিও একটা ক্লাস নিয়ে নিব আজকে।
পড়ানোর অভ্যাস তো যেখানে যাই, আজকে মনে সুযোগ পেলাম। ইয়াং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনির বিশেষ অতিথি মহোদয় এবং আয়োজকবৃন্দ এবং সম্মানিত এন্টারপ্রেনার, আমরা সবাই জানি পৃথিবীর সভ্যতা পরিবর্তিত হয়েছে উদ্যোক্তাদের হাত ধরে। এক সময় মানুষ লাঠি পাথর নিয়ে তাদের জীবন ধারণ করেছে, স্বীকার করেছে দীর্ঘদিন। সেটা পরিবর্তন হয়ে গেল শুধু চাকার আবিষ্কারে। মানুষের কর্মক্ষমতা অনেক বেড়ে, চাকা, হুইল, সেই হুইল নিয়ে চলছে। হুইল মানুষ টানছে, ঘুরাচ্ছে, কিন্তু হুইলকে অটোমেটিক ঘুরানো দরকার। সেটা আবিষ্কার করলেন জেমস ওয়াট, স্টিম ইঞ্জিন। পানি গরম করে ফোর্স করে বের করা, হুইল ঘুরবে। স্টিম ইঞ্জিনের কারণে পৃথিবীতে শিল্প বিপ্লব। তারপরে আসলো ইলেকট্রিসিটি, আরেকটা বিপ্লব। ইলেকট্রিসিটির পর ইন্টিগ্রেটেড সার্কিট, আরেকটা বিপ্লব। তারপর কম্পিউটার, আরেকটা বিপ্লব। এখন কম্পিউটারের সাথে অনেক কিছু যুক্ত হয়েছে, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, সেটাও যুক্ত হয়েছে। প্রোগ্রামিং, নানা কিছু, ক্লাউড কম্পিউটিং, এই সমস্ত। এই প্রত্যেকটা পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, এবং জীবন ধারণ যখন পরিবর্তন হয়ে যায়, চাহিদা পরিবর্তন হয়। চাহিদার সাথে পণ্যের একটা সম্পর্ক আছে, সেবার একটা সম্পর্ক আছে। পণ্য এবং সেবা মানুষের জীবনের জন্য প্রয়োজন। সেই পণ্য সেবার চাহিদা যদি পরিবর্তন হয়ে যায় বিভিন্ন কারণে, সেখানে এন্টারপ্রেনাররা সেই গ্যাপটা পূরণ করে। আপনারা সেই সমাজের অভাবের জায়গা পূরণের সারথি এন্টারপ্রেনার। এখন এন্টারপ্রেনারশিপ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে অনেক ডাইমেনশন রয়েছে। প্রথম ডাইমেনশনটা হচ্ছে, এন্টারপ্রেনার হওয়ার আগে আমাদেরকে এক্সিস্টিং এনভায়রনমেন্টটাকে পরীক্ষা করে দেখতে হবে। সে এনভায়রনমেন্ট অ্যানালাইসিসের জন্য হচ্ছে চারটে উপাদান: স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। স্ট্রেংথ হচ্ছে ওই পরিবেশের মধ্যে আমার কি কি সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমি স্ট্রেংথেন করি। কেমন? যেমন আমরা এখন অনলাইন ই কমার্স নিয়ে ভাবছি, যার আইসিটিতে স্কিল না, কম্পিটেন্ট না, সে সেখানে উইক। তারপর অপরচুনিটি, দেখা যাচ্ছে মার্কেটিং এর একটা বিরাট অপরচুনিটি এখানে আছে, একটা গ্লোবালাইজেশনের একটা সুযোগ আছে। এটা চমৎকার ভাবে অনেক দেশ এটাকে কাজে লাগাচ্ছে। যেমন আমরা পৃথিবীতে বলছি যে জাপান অনেক আগে থেকেই এন্টারপ্রেনারে তারা খুব অ্যাডভান্স। কি করে? তাদের প্রাকৃতিক সম্পদ কম, অন্যান্য সম্পদও কম। তারা ভেবে দেখেছে পৃথিবীতে কত মানুষ, সেই মানুষগুলির প্রত্যেকটা কনজিউমার। এখন তারা প্রোডাক্টের স্পেশালাইজেশনে যাবে, তার একটা প্রোডাক্ট পৃথিবীর 300 কোটি মানুষ চয়েস করবে, কিনবে। তাহলে সে সারা পৃথিবী থেকে 300 প্রোডাক্ট আনার তো তার কোনো সমস্যা নেই। একটা প্রোডাক্ট যদি গ্লোবালি সে মার্কেট লিডার হয়, এই ধরনের কিন্তু এখন অপরচুনিটি বেড়েছে, আগে সেটা ছিল না। আপনারা চিন্তা করে দেখেন, ইংল্যান্ডের ম্যালটিজার প্রোডাক্ট তৈরি করছে, কেমন? ইংল্যান্ডে কত কোটি মানুষ, তাদের একটা প্রোডাক্ট তো সারা বিশ্বে চলছে। হরলিক্স সারা বিশ্বে চলে না। আমি আফ্রিকার ওই যে যখন ডকুমেন্টারি ভিডিও দেখি, আমি খেয়াল করি ওখানে কি প্রোডাক্টের কোটা দেখা যায়। কোক সারা বিশ্বে চলেছে, একটা প্রোডাক্ট। এটা হচ্ছে একটা সুবিধা গ্লোবালাইজেশনে, যেটা এখন আমাদের কমিউনিকেশন টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে আমরা এই
সুবিধাটা বাংলাদেশ থেকেও ক্রিয়েট করতে পারি। এই সুবিধাটা আমাদের ধরতে হবে। তারপর আসছে যে এনভায়রনমেন্টের মধ্যে কি থাকছে। প্রথম উপাদান হচ্ছে কনজিউমার, এবং কনজিউমারের সাথে হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশন। কনজিউমার স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করতে না পারলে কোনো মার্কেটিং, সেটা অনলাইন হোক, ই কমার্স হোক, কিংবা ডাইরেক্ট মার্কেটিং হোক, কোনোটাই বেশি দিন টিকবে না। কনজিউমার স্যাটিসফ্যাকশন হচ্ছে মাস্ট। কনজিউমার স্যাটিসফ্যাকশন না থাকলে প্রোডাক্ট যত ভালোই হোক সেটা কিন্তু মার্কেটে চলবে না। অনেক ভালো প্রোডাক্ট দিয়েছে কিন্তু কনজিউমার স্যাটিসফ্যাকশন নাই, চলে না। এজন্য অনেক টেকনিক কোম্পানিগুলি বের করে। মর্টিন মশার কয়েল হচ্ছে আরো উন্নত মানের প্যাকেটে। মশার কয়েল চলবে, প্যাকেট তো চলবে না। প্যাকেট উন্নত মানের কেন? ফর কনজিউমার স্যাটিসফ্যাকশন। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয় বলে গেলেন যে কিভাবে ভ্যালুয়েট করা যায়। আমাদের আরেকজন আইকন নীরব সাহেবও বললেন যে কিভাবে ভ্যালুয়েট করা যায় এটার সাথে, মানে মধুর কোটার সাথে কিভাবে আরেকটা বিষয় দিয়ে এটা ভ্যালুয়েট করা যায়, ইউজটা বাড়ানো যায়। এভাবে এনভায়রনমেন্টের মধ্যে কনজিউমারটা প্রথম। টেকনোলজির চেঞ্জটাও দেখতে হবে। আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। পৃথিবীতে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে, গাড়িও কদিন পরে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তারা নতুন টেকনোলজিতে যাচ্ছে। তারপর লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি, এটা ইম্পর্টেন্ট। এটাকেও আমাদের দেখতে হবে আমরা কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে বিজনেসটা করছি কিনা, যদি থাকে সেটা আমি স্যাটিসফাই করছি কিনা, না হয় ঝামেলা হতে পারে। তারপরে সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটটা কি, কনজিউমারদের আমরা বলি যে মার্কেট সেগমেন্টেশন করো, একটু আগে যেটা বলছি মার্কেট সেগমেন্টেশন। কিছুই না, আমি টার্গেট মার্কেটটা কি হবে, টোটাল একটা মার্কেট বাংলাদেশের 16 কোটি পপুলেশন, এটা আমার টার্গেট মার্কেট। সেগমেন্ট করি 50% মেল, 50% ফিমেল, তা আমি 50% ফিমেল টার্গেট। ফিমেল টার্গেট করলে এজ দিয়ে আমি সেগমেন্টেশন করতে পারি। এটা কি 0 থেকে 5, 5 থেকে 15, 15 থেকে 30, এভাবে একটা সেগমেন্টেশন। কোন সেগমেন্টটা আমি টার্গেট করব, সেই সেগমেন্টের চয়েসটা কি। আমি ইনফ্যান্ট বেবির জন্য যে কালার চুজ করব 50 ইয়ার্সের জন্য, তো সেটা চলবে না। এই জায়গাগুলি আমাদের এন্টারপ্রেনাররা মিস করে বেশিরভাগ ক্ষেত্রে। অনেকের সাথে আমার দেখা হয়, পরিচয় আছে, কাজও করে, অনেকে আমার ফ্রেন্ডও আছে, তারা এগুলি মিস করে। তারপরে মার্কেটের ডিমান্ডও দেখতে হয়, যে প্রোডাকশন করলাম, হিউজ প্রোডাক্ট হলো, কিন্তু মার্কেটে ডিমান্ড নেই, সাংঘাতিক সমস্যা তখন, সেইটাও আমাদের দেখতে হয়। এটাকে বলে ডিমান্ড মেজারমেন্ট, আর একটা কনসেপ্ট, তাই না? তারপরে সেগমেন্টেশনের পর দেখতে হবে আমি কি লেভেলে মার্কেট, ওই সেগমেন্টে কারা মার্কেটিং করে। দেয়ার আর 4 টাইপস অফ প্লেয়ার্স। একটাকে বলে চ্যালেঞ্জার, কেমন মার্কেটে যে আছে মার্কেট লিডার, তার প্রোডাক্টের মধ্যে আমি নতুন কিছু অ্যাড করব। যেমন আমরা সাবান দিয়ে গোসল করছি বারবার, বছরকে বছর, তাই না? মার্কেট লিডার লাক্স, কেমন হঠাৎ করে একটা সাবান চলে আসলো যে হালাল সাবান, অ্যারোমেটিক হালাল। মার্কেট লিডার শেষ, ও তো চ্যালেঞ্জার হিসেবে একটা কনসেপ্ট নিয়ে ওই মার্কেটের একটা অংশ দখল করে নিল। তাহলে চ্যালেঞ্জার এক ধরনের কোনো একটা বিশেষ স্পেশাল একটা কোয়ালিটি নিয়ে মার্কেট লিডারকে সে অ্যাটাক করে সাথে টাকা নিতে। আবার কিছু হচ্ছে ফলোয়ার, সে কোনো না, মার্কেট লিডার কি করে সেটা দেখে, যে লাক্স তো মার্কেট লিডার, তাহলে সে কিভাবে মোড়ক কাজ করছে, কিভাবে অ্যাড দিচ্ছে, সেটাকে সে ফলো করে করে চলছে, প্রাইসও তার একটু কম রাখছে এভাবে। আবার নিশ মার্কেটিং একটা আছে, যে আমি কারো কাছে যাব না, আমি এমন একটা টার্গেট গ্রুপ সেট করব যারা আমার থেকেই কিনবে, আমার প্রতি লয়াল থাকবে, এবং আমি তাদেরকে স্যাটিসফাই করবো চান দিয়ে, আমার প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন দিয়ে, প্রোডাক্টের ভ্যালুয়েট। এই নিশ মার্কেটিং এটাও একটা বড় জায়গা, এটা আপনারা হিসাব করলে পারবেন না।
যেমন আমাদের প্রত্যেক দোকানে দেখবেন কিছু কিছু এক্সট্রা আইটেম থাকে যেগুলি সচরাচর মানুষ কিনে না, প্রতি দোকানেই থাকে। কেমন এগুলি হচ্ছে ওই যে ক্ষুদ্র ওইটা মার্কেট আছে সেখানকার জন্য। এভাবে মার্কেটিংটা একটা বিরাট জগৎ। তারপরে অ্যাডের একটা বিষয় আছে। আপনি যতই ভালো প্রোডাক্ট করবেন, যত ভালো আপনার সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনার সম্পর্কে মানুষ জানে না, তাহলে হবে না। জানানোটা জরুরি। এটা অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের অনেক ধরনের আবার কায়দা কৌশল আছে। কেমন প্রচার, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি অনেক কায়দা কৌশল আছে। এখন এগুলি সবাই জানি আমরা। কোন প্ল্যাটফর্মে আমার টার্গেট কনজিউমারকে রিচ করতে পারবো সেই ভাবনাটাও কিন্তু জরুরি। এই সমস্ত ভেবে টেবে তারপরে আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আমার কত ইনভেস্টমেন্ট যাবে, আমার কত হিউম্যান রিসোর্স এখানে থাকবে, তাদের কস্ট কত, এগুলি বলে ইনপুট কস্ট। তারপর আউটপুটটা কি হবে, সেটা সেল করতে মার্কেটিং চ্যানেলটা কি, এবং সেখানে আমি কত আউটপুট ক্রিয়েট করবো, ইনপুট আউটপুট রেশিও দিলে প্রফিটেবিলিটিটা বের হবে। তারপরে আমাদের একটা সাকসেসফুল এন্টারপ্রেনার। এই জন্য এন্টারপ্রেনারদের এই সমস্ত বিষয়গুলি যারা যায় তারা স্বভাবগতভাবে যায়। আমরা থিওরি পড়ে আপনাদের সামনে বলছি, কিন্তু যারা এন্টারপ্রেনার তারা না পড়েই এই কাজগুলি করে, এবং যে করতে পারে সে সফল হয়। আর যারা এখানে ভুল করবে তাদের আবার ধাক্কা খাবে, আবার সে ভুল থেকে শিখবে, ট্রায়াল এন্ড এররে, আবার সে সফল হবে। এইভাবে কিন্তু এন্টারপ্রেনারকে এগিয়ে যাবে। তা আমাদের দেশে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, অপরচুনিটি হচ্ছে আমাদের কিন্তু কনজিউমারটা বেশি। এবং আরো মজার বিষয় হচ্ছে আমাদের দেশের কনজিউমারদের এখন ক্যাপাবিলিটি বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। এখন যেটা আমরা আমাদের সময় চিন্তাও করিনি, এখন সেইটা এখনকার যে কনজিউমার, সেটা তারা এখন কনজাম্পশন ক্যাপাসিটি তাদের বেড়েছে। আপনি শুধু মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ যে মোবাইল অপারেটর, তারা কত টাকা নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। এমন কোনো মানুষ কি আছে যাদের মোবাইল যারা ইউজ করছে না? আমি কাজের লোক রাখি, দেখি মোবাইল ফোন ডাটা কিনে কাজ করছে এবং ইউটিউবে গান শুনছে, ওয়াজ শুনছে। তাহলে কি হচ্ছে? তাহলে এটা ক্যাপাসিটি বেড়েছে, এবং ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের পছন্দ মতো জিনিস কিনছে। আমি আমার দুই ছেলে, তো প্রতি সপ্তাহে বাসায় গেলে যেমন আমি ওই বাইরে ডাস্টবিন আছে, ওখানে আমি ঢুকার সময় খেয়াল করি কোন প্যাকেট আছে। কারণ ওরা আমার আর যাওয়ার আগেই বাসা থেকে ওইসব সরিয়ে ফেলে। ওরা অনলাইন থেকে নানা জিনিস কিনে, বাসায় গিয়ে দেখি বিভিন্ন জিনিস প্রত্যেকে কিন্তু দাম আমাকে প্রকৃতটা বলে না, এবং ম্যাক্সিমাম প্যাকেট হচ্ছে দারাজের। কেমন এই নানা জিনিস, আমি বলি তোমাদের কিছু লাগলে আমাকে বলো, কোনোদিনই বলো না, না লাগবে না। বাসায় যেয়ে দেখি যে সব কিনে ফেলে, একেবারে প্রয়োজনীয় মানে কোনো জিনিস বাদ নেই। এই যে অনলাইনের অপরচুনিটিটা বেড়েছে, মানুষের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বেড়েছে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি বেড়েছে। এখন ছোট শিশুটাও কিন্তু সিদ্ধান্ত দেয়। কেমন কোক আনতে বললে যদি পেপসি খাবে না, নেয় না, বল না তুমি এটা না, কোক লাগবে। এটা ক্যাপাবিলিটি, স্ট্রেংথ, এবং নিজেও খরচ করার স্ট্রেংথ আছে। এখন এই বিষয়গুলি আমাদের সমাজের একটা পজিটিভ দিক, পরিবর্তন আসছে। এই পরিবর্তনকে সামনে নিয়ে হয়তো আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ সহ মাননীয় প্রধানমন্ত্রী সেটা ঘোষণা দিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, এখন কিন্তু বাংলাদেশে কোটি শিক্ষিত বেকার আছে, কিন্তু দক্ষ, ক্যাপাবল, কম্পিটেন্ট মানুষের কিন্তু অনেক ক্রাইসিস। গত 2 দিন যাবৎ আমার ফ্রেন্ড, সে কাজ করার লোক খুঁজছে, ভালো লোক পাচ্ছে না, লোক পাচ্ছে না সে। কেমন আমি একটা ড্রাইভার খুঁজছি, পাচ্ছি না 1 মাস যাবৎ। ইভেন
চাকরির কথা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় বললেন, সেখানেও লোক পাওয়া যায় না। আমরা 50 জন অফিস সহকারী নিব, অফিস সহায়ক কম্পিউটার অপারেটর, আমরা কিন্তু 50 জনকে রিটেনেই পাই না, টিকে না রিটেনে। মিনিমাম যে ক্যাপাসিটি, সে পড়াশোনাটাও ভালো করছে না, মানে কেরানি হওয়ার জন্য বেশিরভাগ পড়াশোনা আমাদের দেশে সেটাও করছে না ভালো। অপশন হচ্ছে কাজ করা, এবং কাজ করে কিন্তু অনেক ভালো থাকা যায়। আমার একটা অভিজ্ঞতা, আমি ভিক্টোরিয়া কলেজের টিচার ছিলাম, তো সেখানে আমার একটা ক্যারিয়ার ক্লাব করেছিলাম স্টুডেন্টদের নিয়ে, যে বাংলাদেশে ক্যারিয়ারের কি কি অপরচুনিটি আছে। সেখানে একটা গভর্নমেন্ট জব তো একটা, তার মধ্যে আরো 10টা ক্যাটাগরি ছিল। কেমন অনেক সময় ছিল যে হবি, এই হবিটা এক সময় মানুষের পেশা হয়ে যায়, প্রফেশন হয়ে যায়। এমন অনেক উদাহরণ আছে। আসিফ ইকবাল ক্লাসরুমে গান গাইতে গাইতে সে প্রফেশনাল সিঙ্গার এখন, তাই না? হ্যাঁ, আমাদের স্টুডেন্ট এইভাবে অনেক দেখা যাচ্ছে, এবং নাটক করে অনেকে জীবিকা নির্বাহ করছে, এটাও আছে। আবৃত্তি শিল্পী, তার প্রফেশন এটা। কেমন এটা অনেক আছে। অনুবাদ করে, জাভেদ হোসেন আমার ছাত্র, সে অনুবাদ করে জীবিকা। হ্যাঁ, রুবেল কুদ্দুস আবৃত্তি করে জীবিকা সেটা। কেমন তাহলে কি হলো? ওই কেরানির চাকরিটা আর এখন ফিক্সড না, আমি পড়াশোনা করব, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে মুখস্থ করব, 9-10 অঙ্ক করব, গ্রামার শিখব, ইন্টারভিউ দিব, চাকরি করব। সেই জায়গা নাই এখন, এই জায়গা নাই, সত্যিই নাই। আমার একটা ছাত্র, সে অনেক কষ্ট করে পড়ে ভিক্টোরিয়া কলেজে, ওই কলেজ বাসে আসে, যেদিন বাস প্রবলেম হয় সেদিন আসতে মানে টাকা নেই, খুবই দরিদ্র। বললাম কি করো? স্যার এই অবস্থা, কাজ করো। তুমি যে হাইওয়েতে একটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওখানে ফ্রিজের একটা ইঞ্জিনিয়ার আমার পরিচিত, খোকন সাহেব নাম। আমি বললাম ওনার সাথে কথা বলে বললাম যে আপনারা কখন করবেন? বলে পরে করবো। তারা ওই যে টেকনিক্যাল কোর্স করে, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, এইসবের কাজ। বললাম তুমি ফ্রিজের কোর্সটা করে ফেলো, দেখবে কাজ আছে। ঠিকই সে ওইটা কয়েক মাসে এই কোর্স করে ফেলছে। করার পর কোনো একদিন দেখি সে কলেজে আসছে, তার সাথে একটা ব্যাগ, ওই ব্যাগটা রেখে আসে, এসে কলেজ করে আবার ব্যাগটা নিয়ে এসে বেরিয়ে যায়। কি অবস্থা? স্যার এখন ভালো, খালি সার্ভিসে ঘুরতে হয়। কেমন সার্ভিস? বলে স্যার একটা ফ্রিজে পাশে গেলে 500 টাকা দেয়। এটা মানে ম্যাজিকের মতো, তাই না? 500। তো সে যদি সপ্তাহে 2টা করে 1000 টাকা, কেমন মাসে কত টাকা ইনকাম করতে পারে? সে অনার্স তো করছে, আবার ফ্রিজের কাজ শিখে ফেলছে, যে এসির কাজ শিখে ফেলছে, এসির কাজও করতে পারছে। যারা পড়াশোনা করে তাদের আইকিউটা শার্প থাকে, ওই কাজগুলি খুব দ্রুত তারা ধরতে পারে, ওই টেকনোলজিটা বুঝতে পারে, খুব ইজি কাজ, তো সমস্যা নাই। এভাবে কিন্তু উদাহরণ সৃষ্টি করা যায়। আমার পিয়ন ছিল মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি মার্কেটিং এর দায়িত্ব ছিল। সে ইন্টারমিডিয়েট পাস করে বাবা মারা গেছে, একদম অসহায়, মার্কেটিং ডিপার্টমেন্টে পিয়নের চাকরি করে 5000 টাকা বেতন, এই অবস্থা। তো তাকে আমি বললাম তুমি কম্পিউটারটা শিখো। শিখার তো সময় নাই, কোথেকে শিখবে? তো পরে আমার একটা পুরনো কম্পিউটার ছিল, এটা আমি চালাই না, এটা একদম ইউজলেস, ওকে আমি ওইটা দিয়ে দিলাম। সে থাকে হোস্টেলে, ওই কোনো রকম থাকে, আর ডাইনিং কাজ করে, ওই জন্য থাকতে দিয়েছে। আর কলেজে চাকরি করে 4000-5000 টাকা বেতন দিয়ে ডিপার্টমেন্টের দুপুরে টিচারদের সাথে নাস্তা করে। সে কিছুদিনের মধ্যেই কম্পিউটারে সে ভালো এক্সপার্ট হয়ে গেল। তখন যে কম্পিউটার অপারেটর ছিল ডিপার্টমেন্টে, তার বদলে সেই বসে কাজ করে সবুজ। কারণ সবুজ ছাড়া 2 মাস পরে আর কেউ কিছু বোঝে না। কারণ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যত কাজ আছে সব কম্পিউটার বেসড। ওই যে অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, এগুলি সব কম্পিউটার বেসড। সে এখন কম্পিউটার এক্সপার্ট হয়ে গেছে, এবং ভালো এক্সপার্ট হয়ে গেছে। তারপর কদিন পরে বলে স্যার একটা কথা বলি, বলো। ও স্যার আমি তো এখন ওই
টার্ম পেপারগুলিও করি ওই কম্পিউটারটাতে, কিছু আয় হয়। আমি স্যার অনার্সে ভর্তি হবো, পারবা? ভর্তি হও, ভালো। ঠিকই অনার্সে অ্যাডমিশনে ওই যে মার্কস ভিত্তিক হয়, তো সে টিকলো ইসলামিক স্টাডিজ এবং অনার্স শেষ হয়ে গেছে। এখন চিন্তা করে বিসিএস পরীক্ষা দিতে। এইভাবে কিন্তু একটা পরিবর্তন কিন্তু চলছে, ট্রানজিশন সোসাইটিতে হচ্ছে। কেউ কিন্তু বসে নেই, যারা বসে আছে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে কাজের থেকে, সমাজের অগ্রগতির থেকে। এই জন্য আপনারা যারা এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন, নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন, আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই এবং আমাদের সমাজে বিদ্যমান সুবিধাগুলিকে কাজে লাগানোর জন্য আপনারা সার্চ করবেন এবং সেই সুবিধাগুলি কাজে লাগাবেন, সমস্যাগুলিও কাজে লাগাবেন। সমস্যার মধ্যেই সম্ভাবনা থাকে এবং সেখানেই আপনারা সমাধান নেবেন, তাহলে সফল হবেন। অনেক কথা বলা হয়ে গেছে, আর নয়, আমি উদ্যোক্তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে একটা একাডেমিক ডিসকাশনের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটা খুব ভালো লাগলো। উদ্যোক্তাদের জন্য আবারও শুভকামনা। ধন্যবাদ সবাই। অনুষ্ঠানের বিশেষ পর্ব, উদ্যোক্তাদেরকে সম্মানিত করার পালা শুরু করতে চাচ্ছি। স্যার, আপনার হাত দিয়ে সেটা প্রদানের মধ্য দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইয়াবের সম্মানিত আহ্বায়ক বিথিয়া আপনাকে। মাকসুদা বিথি, আপনি কি আছেন? মাসুমা আক্তার বিথি মঞ্চে আসছেন এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা মাসুমা আক্তার বিথি। ক্রেস্টটি নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইয়াবের সম্মানিত শানু ইন্ডিয়াকে অনুরোধ করছি স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। আর স্যার তুলে দিচ্ছেন মামুন ব্লগের মামুনকে। বিথি আপা, আপনি পাশে থাকুন। মানে অনেক ভালো লাগতেছে, এটাই জানতে চাই আমি। আর হচ্ছে যে মানে আমার প্রথমবার কোনো অ্যাওয়ার্ড পাইছি, ব্লগ ইন করে, তাও আজকে বাসে গিয়ে আপনাকে দেখাতে পারবো, জাস্ট এইটাই। সবাই বলে আমি নাকি আঁকাবো না, কিছুই করি না, বাসা আমার 2-3 লাখ ইনকাম। এটাই তো সমস্যা। এখন আমি যদি মাসে 20,000 টাকা ইনকাম করতাম, না ছেলে ডেইলি অফিস যায় কি না কি করে ফেলে, বাট আমি যে একটা উদ্যোক্তা হলাম, এখন যে আমি ভালো একটা আর্নিং করতেছি, এটা কেউ দেখে না। বাট অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে আমাকে কিন্তু 24/7 কাজ করতে হয়। বাট আমি যদি একজন চাকরিজীবী হতাম, 9 to 5 কাজ করতে হতো আমাকে। অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয়, অলওয়েজ ভিডিও ছাড়তে হয় আমার চ্যানেলের পেজে, এবং দেখতে দেখতে আমার পেজে অডিয়েন্স সংখ্যা এখন 6 লাখের মতো। সবই আপনাদের ভালোবাসার কারণে। এবং আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেলের এখন সাবস্ক্রাইবার সংখ্যা অলমোস্ট 5.5 লাখ এবং 4 কোটি প্লাস ভিউজ ইউটিউবে, অ্যান্ড পেজে তো 10 কোটি প্লাস ভিউজ। সো এইটা তো জোর করে কিছু তো দেওয়া যায় না, তাই না? মানুষ ভালোবাসছে বলেই তো এই পর্যন্ত আসতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মানুষের ভালোবাসার আপনার মার্কেটিং পলিসি, ওই যে আগে বলছিলাম টর্নেডো অফার। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় অভিনেতা নীরবকে। নীরবের কাছ থেকে এই পদক যারা পেতে যাচ্ছেন, ই কমার্স মার্চেন্ট, বিগ মল এসেছেন, মনোনয়ন পেয়েছেন আপনারা। কিচেন গ্যাজেট, দেওয়ান ট্রেড, আশা করি সবাই এসেছেন। অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন, বিগ মল।
রিয়ার সাথে মহিন শিকদারকে নিয়ে, আর আছেন আমাদের এই সংগঠনের সভাপতি বিথি, তারা তুলে দিচ্ছেন এই পদকটি। বিগমল, আপনার একটু অনুভূতি জানতে চাই, বিগমলের স্বত্বাধিকারী। বেশি কিছু বলবো না, খুব ভালো লাগছে পুরস্কারটি পেয়ে। আমি যে উদ্যোক্তা, আজকে আমার এটা মনে হচ্ছে একবার মনে প্রাণে, এবং স্যারদের যে বক্তব্য শুনলাম সেটা খুব কাজে লাগবে সামনে। আর আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে bigmall.com.bd। তো আমরা এখানে হচ্ছে কাস্টমার এবং হচ্ছে যারা মার্চেন্ট তাদেরকে কানেক্ট করছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা চাচ্ছি যারা মার্চেন্ট এবং তারাও প্রোডাক্ট সেল করতে পারবে এবং যারা কাস্টমার তারা প্রোডাক্ট পারচেস করতে পারবে। ইটস আ মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম। আমরা এখানে হচ্ছে সবাইকে কানেক্ট করার জন্য। আশা করছি সবাই ঘুরে গিয়ে একবার দেখে আসবেন। থ্যাংক ইউ। সেই দিন আর নেই এখন পথপ্রান্তে, নারী আর নত শিরে নেই, বরঞ্চ নারী তার পথ চলে উন্নত শিরে। নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারও কাজ করে চলেছে নিরলসভাবে। আর উদ্যোক্তা যারা আছেন তাদের মধ্যে আমরা দেখি নারীদের অংশগ্রহণ অনেক বেশি। এবারে ই-কমার্স মার্চেন্ট ওদের কারা আছেন মনোনয়নে আমরা একটু দেখে নিই। কার্নিভাল ওয়ার্ল্ড ই বিজনেস এক্সপার্ট, কে পাচ্ছেন? ই বিজনেস এক্সপার্ট। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছেন ই বিজনেস এক্সপার্টের স্বত্বাধিকারী অভিনেতা নীরব তুলে দিচ্ছেন তার হাতে পদকটি। আসুন আমরা আবারও জোর করতালি দিয়ে সম্মান জানাই এই নারীকে। এতক্ষণ যিনি পদক তুলে দিলেন, এবারে আমাদের পক্ষ থেকে তার জন্য উত্তরীয়টি অনুভূতিটাও শুনবো। সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আমার অনেক ভালো লাগছে। আমার প্রতিষ্ঠানের নাম ই বিজনেস এক্সপার্ট। আমার প্রতিষ্ঠান থেকে মূলত আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। এছাড়াও যেহেতু আমি একজন ডিজিটাল এন্টারপ্রেনার, সেজন্য আমি অ্যাকচুয়ালি ডিজিটাল এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করছি। আমাদের একটি লার্নিং ক্লাব রয়েছে। আমার কোম্পানির সিএসআর এর পার্ট হিসেবে আমি সেই ক্লাবটি পরিচালনা করছি। সেখান থেকে আমরা মূলত উদ্যোক্তাদের টানা 65 দিন ব্যাপী একটা ফ্রি প্রশিক্ষণ দিচ্ছি। সেখান থেকে উদ্যোক্তাদের আমরাও প্রশিক্ষিত করছি এবং যেন একজন নারী উদ্যোক্তা তার অনলাইন বিজনেস বা কমার্স বা ই কমার্স ব্যবসাটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে সে লক্ষ্যে প্রশিক্ষিত করছি। তো আজকের এই অ্যাওয়ার্ডটি অবশ্যই ভালো লাগার একটা বিষয় এই কারণে যে আমাদেরকে এরকম সম্মাননা খুব কম, যেহেতু আমাদের ই কমার্স সেক্টরটা গ্রো হচ্ছে ডে বাই ডে। তো এই ধরনের সম্মাননা বা এই ধরনের বিষয়গুলো বাড়তে থাকবে ডে বাই ডে, এখন থেকে শুরু হয়েছে। তো ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ এবং যারা আয়োজক ছিল তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, যারা গেস্ট হিসেবে ছিল তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনি দর্শক সারিতে আসন গ্রহণ করতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আসলে সত্যি ভালো লাগছে এটা একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে যারা উদ্যোক্তা এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সত্যি এখানে আমি যদি একটু দেরিতে অনুষ্ঠানে এসেছি, আসার পর যে দুইজন সম্মানিত বক্তারা বক্তব্য দিলেন, সত্যি বক্তব্যগুলো খুবই অনুপ্রেরণামূলক এবং মোটিভেশনাল স্পিচ। বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যে বক্তব্যগুলো তুলে ধরলেন সবার জন্যই শিক্ষণীয়, এবং এই বক্তব্যগুলো যদি সারা দেশ যদি সুন্দরভাবে প্রচার হয় তাহলে আমার মনে হয় আরও অনেকেই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং এগুলো প্রয়োগ করতে পারবেন। সময় সংক্ষিপ্তের জন্য সবাইকে আবারও ধন্যবাদ।
সবাইকে আবার অভিনন্দন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ যারা বিজয়ী হচ্ছে তাদেরকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য জাহিদ, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। উত্তরীয় দিয়ে আপনি শ্রদ্ধা ভালোবাসা জানাবেন মোহাম্মদ রেজাউল করিমকে। লাল সবুজ আমাদের প্রিয় রং, আমাদের চেতনার রং। ডিজিটাল মার্কেটিং এ যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন সালেহ আহমেদ, নাজমুল হক রনি, সঞ্জয় ব্যানার্জি। বিজয়ী সালেহ আহমেদ। ডিজিটাল মার্কেটিং এ কাজ করছে সালেহ আহমেদ। বিধি আপা আছেন আমাদের সঙ্গে, আর আমাদের রেজাল্ট প্রদান করলেন। ধন্যবাদ। আপনার একটু অনুভূতি আমরা শুনবো। We are rank winners and we work with digital assets. Digital asset concept globally is notun, but it's a very interesting concept and we take pride to work on that industry. আমাদের লং টার্ম বিজনেস বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বাংলাদেশ থেকে যারা এসএমএস, ক্ষুদ্র উদ্যোক্তা, সফট প্রোডাক্টস বা সফটওয়্যারস নিয়ে কাজ করছেন ওদেরকে গ্লোবাল এক্সপোজার প্রোভাইড করা, এবং we are doing well in that way. Thanks for that award and keep us in our prayer. Thank you. পাশে আছে ফেসবুক। এই ফেসবুক ভিত্তিক ব্যবসা যারা করেন তাদের মধ্যে কে পেতে যাচ্ছেন এই অ্যাওয়ার্ডটি দেখি। ভূষণ, রাইসা ফ্যাশন, শাহিন ফ্যাশন, এই তিনজন মনোনয়ন পেয়েছেন। বিদ্যাপা নামটা বলিয়ে দিই। শাহিন ফ্যাশন, শাহিন ফ্যাশনের স্বত্বাধিকারী মঞ্চে উঠে আসছেন। তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন খামারবাড়ির সম্মানিত ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ রেজাউল করিমের হাত থেকে। আর এই অ্যাওয়ার্ড প্রদানে সহযোগিতা করছেন মমিন এবং শামিল রিয়াম। অনুরোধ করছি আপনাকে কিছু বলার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমার এই মাসের থার্ড অ্যাওয়ার্ড অ্যান্ড আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন আমি মাত্র এসএসসি কমপ্লিট করি, তখন আমার বাসা থেকে বলতেছিল যে তুমি বাইরে এত যাও না, এগুলো করো না, এটা দেখো না। আমি প্রায় নিউ মার্কেট যেতাম, আমার আম্মু বলতো আজকে তুমি বাসা দেরি করে আসলে কিন্তু তোমার খবর আছে। আমি বলতাম আমি তোমার কথা এখন আর শুনবো না, এতদিন তুমি আমাকে একটা পিকনিকেও যেতে দাও নাই। তো সেখান থেকে আমার নিজের ড্রেসগুলো ফার্স্টে ডিজাইন করতাম, তারপর আস্তে আস্তে আমি অনলাইনে পোস্ট করি যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ফার্স্ট। তারপরে আমাদের ড্রেসের অর্ডার আসতে থাকে। একটা সময় এতগুলো অর্ডার আসে আমি একা আর পারতেছিলাম না, তখন আমি কি করলাম, বাসায় একটা হেল্পিং হ্যান্ড কিনলাম। তো ওকে দিয়েও আর হইতেছিল না, তখন কি করলাম, বাসার নিচে অফিস খুলে বসলাম, সেটা দিয়েও হইতেছে না। তখন কি হইলো, আমাদের শোরুম দিতে হইলো। তারপরে আমাদের এখন আলহামদুলিল্লাহ 2টা আউটলেট আছে অ্যান্ড অনলাইনে ভালো একটা বলতে পারি বেশ বড় একটা অফিসও আছে, যেখানে একই সাথে 25-30 জনের উপরে অফিসে জব করে। তারপর আমাদের ছোট্ট একটা হাতের কাজের জায়গা আছে যেখানে 50-60 জনের উপরে লোক কাজ করে। তো এখন খুব ভালো লাগে যে আসলে কিছু একটা করতে পারতেছি কারোর জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।
আমি নাই দ্যাটস ওয়াই আমাকে আম্মু দিলে আর সবাই আমাকে এখানে ভালো হয়ে খাবার দিলে না সে আপনার সঙ্গে তাকে যখন দেখি তখন কিন্তু ভীষণ ভালো না লাগে ও খুব মানে খুব চায় যে ও যাবে, আম্মু এটা দিতেছে আমাকে আগায় দিতে, এটা খুব পছন্দ করে ও। আজকে ওকে মানে হেফজতে দেওয়ার জন্য কালকে মাদ্রাসায় দিয়ে আসছি, আমি কালকে সারা রাত কান্না করছি, এই জন্য আমি চমৎকার। আসতে পারবো কিনা। থ্যাংক ইউ। আপনাদের জন্য শুভকামনা। প্রমাণ দিলাম তো আমি একজন ভালো ক্রেতা। দেখি সব উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রেজাউল করিম আপনাকে। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রাফিউদ্দিন আহমেদ আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আরিফ আপনি কি আছেন? আপনাকে অনুরোধ জানাচ্ছি উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। সম্মানিত সুধী, গত মাসেই আমরা উদযাপন করলাম বিজয়ের সুবর্ণ জয়ন্তী। লাল সবুজের উত্তরীয় ছোট্ট একখণ্ড বাংলাদেশ যেন। গ্রুপ অ্যাডমিন হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন আল সাকিব, মোহাম্মদ মহিউদ্দিন, আঞ্চ শাওন। আল সাকিব উনার এবার পাচ্ছে আল সাকিব। এবারে বেড়াতে যেতে ভালোবাসেন তো সবাই? মঞ্চে ওই যে বেড়াতে যাওয়ার কথা বলেছিলাম, সেই বেড়ানো নিয়ে যারা ব্লগ করে থাকে এবার দেখছি কারা পেলেন মনোনয়ন। প্যানোরামা ক্রিয়েটার্স ডকুমেন্টারি, মুসাফির মিজান, আলাপ ইন্তজার দীপ্ত। উইনার কে? অমিত। প্যানোরামা ক্রিয়েশন ডকুমেন্টারি। আর একটু দিলে আমাদের সবাই বলছি। হ্যাঁ প্লিজ। থেকে প্রামাণ্য চিত্র তৈরি এবং টেলিভিশনে যে প্রচার, মানুষের মধ্যে দেশকে যে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপার আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, সে হচ্ছে প্যানোরামা ক্রিয়েটার্স। এই প্রতিষ্ঠানটির বয়স প্রায় 28 বছর হতে চলেছে। সেই তখন থেকে 1997 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সব কিছু নিয়ে, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ, মানুষের জীবন সংস্কৃতি, রন্ধন সংস্কৃতি, সব কিছু, পেশাজীবীদের জীবন, একেবারে কোথাও যেখানে ক্যামেরা যায় না তাদের জীবনটা কেমন, সেই জীবনটা তুলে এনে সবাইকে দেখানো, এই সব কিছু করে আসছে প্যানোরামা ক্রিয়েটার্স। প্যানোরামা ক্রিয়েটার্স টেলিভিশন প্রোগ্রামের পাশাপাশি গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে, সেটা রিসার্চ এবং ফিল্ম মেকিংয়ের কাজ করে থাকে। বাংলাদেশকে আমরা সরকারের মাধ্যমে প্রমোট করছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রমোট করছি। আমাদের বিশেষ উদ্যোগ যেটা ছিল, এখনকার প্রজন্ম আসলে ডিভাইস নির্ভর, এখন টেলিভিশন দেখার সময় কারণ নেই, আর ডিভাইস দিয়ে যে কি সম্ভব সেটা আজকের আয়োজকরাই প্রমাণ করে দিয়েছে। সেই ডিভাইস নির্ভর আমরা বা আমাদের পরের প্রজন্ম যারা, তারা যেন তাদের মতো করে বাংলাদেশটাকে লুফে নিতে পারে। সেটার জন্য 2017 সালে আমাদের আসলে সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু।
ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আমাদের 5টি ইউটিউব চ্যানেল আছে, আমাদের 3টি ফেসবুক পেজ আছে। তার মধ্যে আজকে পুরস্কার জিতে নিল প্যানোরামা ক্রিয়েটার্স ডকুমেন্টারি, যেটা আসলে গত 2 বছর ধরে করা হয়েছে এবং এটা বাংলাদেশের বিশ্বের 50 থেকে 60টি দেশ থেকে প্রতিদিন অনেক মানুষ এখানে সম্পৃক্ত হচ্ছেন, বাংলাদেশকে জানছে। আমাদের প্রাপ্তি আসলে এটা যে একজন 80 ঊর্ধ্ব বা খুব বয়োজ্যেষ্ঠ যখন বলেন বিদেশ থেকে, উনি কানাডা থাকেন বা কোথাও থাকেন, যে আমি আমার গ্রামটাকে দেখতে পেলাম, উনি কেঁদে ফেলেন, উনি আমাদেরকে কমেন্ট করেন। প্রাপ্তির জায়গায় এটা। যখন কোনো বাবা মা আমাদেরকে কমেন্ট করেন যে আমি আমার সন্তানদেরকে আজ বলেছি তাড়াতাড়ি পড়া শেষ করো, তাহলে আমি প্যানোরামা ক্রিয়েটার্সের এই প্রোগ্রামটা তোমাকে দেখাবো, তুমি তোমার দেশকে জানবে, এটা আমাদের প্রাপ্তি। তো সেই প্রাপ্তির জায়গা থেকে আসলে এই পুরস্কারটি আমাদের পুরো টিমের জন্য আসলে এটা প্রাপ্তি। আর প্যানোরামা ক্রিয়েটার্সের পেজ যেটা আছে, যেটা পেলো, সেটা যারা আসলে মেনটেন করে, যারা অনলাইনে কাজগুলো করে, সে 2জন মেম্বার আমার সাথে আছেন, মির্জা আলী রেজা এবং রবীন্দ্র সরকার, আমাদের 2জন টিম মেম্বার, তারাও এসেছেন। গল্পটা বড় হয়ে যাচ্ছে, এবার আমার গল্পটা একটু বলি। আমি মালিহা মেহনাজ শায়েরি। এই প্যানোরামা ক্রিয়েটার্সের প্ল্যাটফর্ম, এটার সাথে আমার সম্পর্ক ছাত্র জীবন থেকে আসলে 16 বছর গিয়ে 17 বছর হলো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলাম, তখন থেকেই কাজ করে যাচ্ছি। বাংলাদেশের প্রায় 10-12টি টেলিভিশন চ্যানেলে আমার অনেক প্রোগ্রাম প্রচার হয়ে আসছে, সব আমার দেশকে নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান উপস্থাপনা করছি। আর এখানে যে প্রোগ্রামগুলো প্রচার হয়ে থাকে সবগুলো আমার উপস্থাপনায়, আমার ধারা বর্ণনায় যায়, সেই জন্য হয়তো আর পেজের অ্যাডমিন আমি, এই জন্য আজকে আমার আসা। তো সবাই দোয়া করবেন। আজকে যারা অতিথি আছেন, স্যারের সাথে আমার সুযোগ হয়েছিল একটি সেমিনারে, আমি আইনের শিক্ষকতায় জড়িত আছি আর গভর্নমেন্টের কিছু ডেভেলপমেন্ট প্রজেক্টের রিসোর্স পার্সন হিসেবেও কাজ করি, সেই সুযোগে স্যারের সাথে আমার কথা হয়েছিল। আর যিনি আছেন, যার হাত থেকে আমি আসলে পুরস্কারটা নিলাম, তার কথাগুলো খুবই ভালো লেগেছে, খুবই ইনোভেটিভ, এবং আজকে যারা আছেন তাদের জন্য, সবার জন্য আসলে দারুণ অনুপ্রেরণামূলক কথা। আমরা উদ্যোক্তা নই বা কি বলা যায়, আসলে আমরা বাংলাদেশকে প্রমোট করি, আমরা বিজনেসগুলোকে প্রমোট করি। আমরা যখন কোনো একটা গ্রামের বাজারটাকে তুলে ধরি, আমাদের পানের বাজার বা কোনো সুপারির বাজার, ওই গ্রামের কৃষকটাও কিন্তু একটা চেইন পেয়ে যায়, মার্কেটিং চেইন পেয়ে যায়। এখানে যারা আছে ডিজিটালি যারা আসলে ইনভলভ, তারা সহজেই পাচ্ছে, কিন্তু গ্রামের ওই কৃষকটির হাতে এখনো মার্কেটিং পলিসি নেই, কৃষকটি জানে না কিভাবে মার্কেটিং করতে হয়। আমরা সেই কাজটি প্রমোট করছি আমাদের এই প্রামাণ্য চিত্রগুলোর মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। বিথিয়াপা অনেক কাজে ব্যস্ত, তাই আমরা এই মঞ্চ থেকে হারালাম বিথিয়াপাকে, দৌড়ে চলে আসছেন। এই ইয়াবে উনাকে কাজল ক্রেস্ট প্রদানে সহযোগিতা করছেন শারমিন ইন্ডিয়া, নির্বাহী সদস্য ইয়াব। কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলে বিদ্যাপুর পক্ষ থেকে কাজ করে, জাস্ট সবাই দোয়া করবে আমার জন্য, যেন ভালোভাবে করতে পারি। Winner, Recycle Bin.
পদক তুলে দিচ্ছে ডিজে মহোদয়। রিসাইকেল দিনের সঙ্গে কম বেশি প্রায় সবাই যুক্ত। আপনার অনুভূতি শুনতে চাই। সেতু, আমি ফাউন্ডার অফ রিসাইকেল বিন। যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা হয়তো বা ইতিমধ্যে রিসাইকেল বিনের নাম শুনেছেন, কারণ আমাদের গ্রুপটা একদম ছোট বলতে আমাদের গ্রুপের বয়স মাত্র 1 বছর, কিন্তু এখন আমরা গ্রুপে 12 লাখ মেম্বার। আমার গ্রুপটা যখন আমি রান করেছিলাম সেটা ছিল গত বছরের অক্টোবরের 5 তারিখ। মাত্র 5 মাসের মধ্যে আমার গ্রুপের মেম্বার হয়েছে 1 মিলিয়ন। আমরা প্রচণ্ড বেছে কারণ যেহেতু বাইসেল গ্রুপ, ফ্রড হওয়ার চান্স অনেক বেশি, অনেক আইডি অনেক দেখে অ্যাড করার কারণে এখন মেম্বারটা কিছুটা কমে গেছে, মানে 12 লাখে এসে আমরা অনেক যাচাই করি। তো আমাদের কার্যক্রম নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে সুখ দুঃখের ফেরিওয়ালা বলতে পারেন, মানুষের ইমোশন ফেরি করি। এখানে অনেক উদ্যোক্তারা আছেন যারা তাদের প্রফিট হিসাব করছেন যে মান্থলি তারা অনেক ইনকাম করেন। আমার দিক থেকে যদি আমি বলি, আমার গ্রুপের কোনো ইনকাম নেই। আমি সম্পূর্ণ নন প্রফিট একটা অর্গানাইজেশন চালাই। আমি আসলে এটা টাকার জন্য করি না। মানে আমার গ্রুপের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা অপচয় রোধ করি। কেমন? আমি এটা শাড়িটা আজকে পরে আসছি, এটার অনেক ফটো সেশন করবো, সেকেন্ড কোনো প্রোগ্রামে হয়তো আমি আর এটা পড়বো না, যেহেতু এটা আমি ফেসবুকে দিয়ে দিব, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এটা দেখে ফেলবে। তো এটার ভবিষ্যৎ কী হবে, এটা আলমারিতে পড়ে থাকবে। পড়তে এক সময় এটা হয়তো ভাজে ছিঁড়েও যেতে পারে। এখন এটা আমি আমার কাজের বউকে নিশ্চয়ই দান করে দিব না, আমার রিলেটিভদেরকে দিয়ে দিলে বলবে আমাকে পুরান জিনিস গিফট করেছে। তো এটার ভবিষ্যৎ কী? করোনাকালীন সময়ে এই চিন্তাটা আমার মাথায় আসে যে আলমারি খুলে যখন দেখলাম এত শাড়ি, কিন্তু কোয়ারেন্টাইনের কারণে আমি ঘরবন্দি, আমি কোথাও যেতে পারছি না। তো আমার এই শাড়িগুলোর ভবিষ্যৎ কী? আলমারিতে জায়গা নেই। তখন মাথায় ক্লিক করলো যে আমি একটা গ্রুপ খুলি। রিসাইকেল বিন নামটা আসলো আমাদের কম্পিউটারের রিসাইকেল বিন থেকে। যে কোনো কিছু সরাসরি ডিলিট করে দিব না, একটা জায়গায় রেখে দিব, সেখান থেকে এটা আবার রিসাইক্লিং হবে। তো সেখান থেকে আসলে রিসাইকেল বিনের জন্ম। তো তারপর যেটা হলো যে এই জিনিসগুলোকে আমি চিন্তা করলাম যে আমরা সেল করবো, হাফ দামে সেল করবো। তো এই গ্রুপটা, এখান থেকে এই গ্রুপের যাত্রা শুরু। এখন আমরা সমাজের একটা ট্যাবু মোটামুটি ভেঙে চলেছি। যেমন অনেকে বিয়ের শাড়ি পরে থাকে, বছরের পর বছর স্মৃতি হিসেবে রেখে দেয়। তো এই স্মৃতিটা যখন আরেকটা মানুষ একটু কম দামে পেয়ে যায়, তো দেখা যায় যে সে তার সাধ্যের মধ্যে একটা জিনিস পেয়ে যাচ্ছে, যে আমার খুব দামি একটা লেহেঙ্গা পরার শখ, কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করতে পারছি না। তো কম দামে পাওয়ার কারণে সে খুব হাইফাই একটা লেহেঙ্গা খুব কমের মধ্যে পেয়ে যায়। তো জাস্ট এই চিন্তাধারাটা থেকে এখন রিসাইকেল বিনে আমার গ্রুপের মেম্বার হচ্ছে 12 লাখ, এবং এটা সবাই এই ট্যাবুটা ভেঙে ফেলেছে। আমি নিজেও পুরান শাড়ি পরছি, অন্যের দেওয়া শাড়ি আমি কিনে পরছি, আমার শাড়ি আরেকজন পরছে। তো আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে জামা কাপড়, শাড়ি, গহনা, আসবাবপত্র সেল করি না, আমরা আসলে মানুষের ভালোবাসা, সুখ দুঃখ এগুলো সেল করি। যেমন একটা শাড়ি যখন বিয়ের শাড়ি হয়, সেটার সাথে অনেক ইমোশন জড়িয়ে থাকে না, কিন্তু যখন সে সেটা সেল করে দিচ্ছে, মানে সেটা ইমোশন, তার সুখ দুঃখ সেল করে দিচ্ছে। আরেকজন যখন সেটা ভালোবেসে কিনছে, সে ওই ইমোশনটা সবাই কিনছে। তো এভাবেই রিসাইকেল বিনের যাত্রা শুরু হয়েছে। তো রিসাইকেল বিন খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো জায়গা করে নিয়েছে, এটা সবার ভালোবাসায় অবশ্যই। আমরা কুরিয়ার সার্ভিসও চালু করেছি আমাদের মেম্বারদের জন্য, যেন তারা সহজেই তাদের জিনিসগুলো ডেলিভারি করতে পারে, কারণ সবাই তো আসলে এখানে প্রফেশনাল সেলার না, তারা তাদের জিনিসগুলো আসলে কীভাবে পৌঁছাবে আরেকজনের কাছে। তো এভাবেই রিসাইকেল বিনের যাত্রা শুরু হয়েছে, যাত্রা চলছে। অনেক মধ্যবিত্ত পরিবার অনেক উপকৃত হয়েছেন, সবকিছু হয়েছে সবার ভালোবাসার জন্য। আর অনেক ধন্যবাদ ইয়াং এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে, যে আমাদেরকে এরকম একটা ট্রফি দিয়েছে, কারণ যেহেতু এটা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা কারো কাছে রিচ করতে পারি না। এখন অল্প সময় গ্রুপটা অনেক দূর চলে গিয়েছে, কিন্তু গ্রুপের বয়স কম, গ্রুপটা একদম ছোট, তো যার কারণে ওভাবে ফোকাসে আসে না। তো আপনাকে ধন্যবাদ যে আমাদের গ্রুপটাকে এরকম একটা, অন্তত এটা দিয়ে আমি আমার গ্রুপে বলতে পারবো যে দেখো, আমরা তো নন প্রফিট অর্গানাইজেশন চালাই, টাকা পয়সা পাই না, তো এরকম কিছু পাই যেটা দিয়ে আমাদের ইন্সপাইরেশন হয়। আমার গ্রুপে 20 জন মডারেটর কাজ করে, যাদেরকে আমরা কিছুই দিতে পারি না, শুধু এই যে এরকম ভালোবাসা দেই, এরকম ইন্সপাইরেশন দিই। তো এগুলো নিয়ে ওদেরকে দেখাবো যে দেখো তোমরা যে কাজ করো 24/7, এটা হচ্ছে তোমাদের অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেউ নেই, সবাই খেতে ভালোবাসেন। সেই খাওয়া নিয়ে যারা কাজ করেন, যারা ব্লগ তৈরি করেন, এবার তাদেরকে উৎসাহিত করার পালা। জলপান বিডি ফুড আপিল প্লেস অফ ট্রেডিশন কে পাচ্ছেন? জলপান বিডি।
মঞ্চে আসছেন জোতাল বিডির স্বত্বাধিকারী। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের হাত থেকে তিনি তার অ্যাওয়ার্ডটি গ্রহণ করছেন। আপনার অনুভূতি শুনতে চাই। This award actually caught me by surprise. To begin with, I would like to congratulate Young Entrepreneur Association of Bangladesh for such a great initiative. Thank you so much for this. আপু বলছে আমার অনুভূতি শেয়ার করতে। আমার অনুভূতি আমি সারাক্ষণই শেয়ার করতে থাকি, স্পেশালি খাবারের অনুভূতি। সো আমি আলাদা করে আর কোনো অনুভূতি ওভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না, বাট দিস অ্যাওয়ার্ড ইজ ডেডিকেটেড টু অল মাই সাপোর্টার্স, যাদের ইমেন্স সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি এত কম সময় এত দূরে আসা কখনোই পসিবল ছিল না। অ্যান্ড ডেফিনেটলি টু মাই টিম, যারা রিলেন্টলেসলি কাজ করে এক একটা ব্লগের পিছনে। হয়তো আপনারা যখন ভিডিও দেখেন ওভাবে বুঝেন না, হয়তো জাস্ট মনে হয় কি একটা মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়ায় গেছে, ফক করে বের হয়ে চলে আসছে। বাট ট্রাস্ট মি, এক একটা ভিডিওর পিছনে যে আমাদের কি পরিমাণ রিসার্চ করতে হয়, আমরা কি পরিমাণ লোক কাজ করে একটা ভিডিওকে স্ট্যাবলিশ করার জন্য, এটা না দেখলে আপনারা কখনো বুঝবেন না। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর দিস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আধুনিক যুগে এসে আমাদের জাতীয় কবিতা নজরুল ইসলাম বললেন, সাম্যের গান গায়, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু বহিয়া। এই মানুষকে নিয়ে যারা কাজ করছেন, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজে, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে বিদ্যানন্দ। আজকের এই পদক বিতরণ পর্বে একদম শেষ প্রান্তে এসে তাদেরকে সম্মানিত করে আমরা হতে চাই ধন্য, কিন্তু বিদ্যানন্দের কেউ এসে পৌঁছাতে পারেননি, তাই আমরা আচ্ছা ওনারা আসছেন, ওনারা পথে আছেন, এখন এসে পৌঁছাতে পারেননি, তবে শারমিন রিয়াকে অনুরোধ করছি বিদ্যানন্দের পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য। মমিন শিকদার, আপনাকে অনুরোধ জানাচ্ছি অ্যাওয়ার্ডটি নিয়ে আসার জন্য। আমি সকলকে দাঁড়িয়ে একটু সম্মান জানানোর অনুরোধ করছি তাদের এই মহান কর্মের জন্য। আমরা মানুষের জন্য আমরা কাজ করে যাব, মানুষের জন্য। আমরা কিছু এই পুরস্কারের যোগ্য বিদ্যানন্দ ছাড়া বাংলাদেশে খুব কম অর্গানাইজেশনই আছে। অ্যান্ড আমি পার্সোনালি খুব প্রাউড ফিল করছি যে বিদ্যানন্দের পক্ষ থেকে আমি এই অ্যাওয়ার্ডটি রিসিভ করছি। আমরা ইনশাআল্লাহ তাদের কাছে পৌঁছে দিব। বিদ্যানন্দ তো তাদের অনুভূতি প্রকাশ করতে পারছেন না আপাতত, তারা অন দ্য ওয়ে আছে, কিন্তু আমি বিদ্যানন্দ নিয়ে কিছু অনুভূতি শেয়ার করতে চাই। একদিন আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে দেখলাম যে ক্যাম্পেইন হচ্ছে, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো হচ্ছে আমরা মূলত প্রতি বছরই স্টুডেন্টরা শীত বস্ত্র বিতরণ একটা ক্যাম্পেইন রাখি সবসময়। তো আমরা হচ্ছে একদিন দেখলাম যে ক্যাম্পাসে একটা ক্যাম্পেইন হচ্ছে 1 টাকায় আহার। তো এইটা আমাদের কাছে খুবই ইনোভেটিভ লাগলো যে 1 টাকায় আহার কারা দিচ্ছে, কি তাদের উদ্দেশ্য, কি তাদের ইচ্ছা। তো সেই থেকে জিজ্ঞাসা থেকে আমরা গেলাম তাদের স্টলে, দেখতে গেলাম, ঘুরতে গেলাম এবং অভিভূত হয়ে ফিরলাম যে এরকম একটা কনসেপ্ট নিয়ে বাংলাদেশে কেউ কাজ করছে। তখন বিদ্যানন্দের 1 টাকায় আহার খুবই ইনিশিয়েটিভ একটা স্টেপ ছিল। আর আজকে তাদের পরিচয় আসলে তাদের কাউকে বলে দিতে হয় না, বিদ্যানন্দ নিজের পরিচয়ই তারা হচ্ছে সমাদৃত বাংলাদেশে। তো আমি হচ্ছে বিদ্যানন্দের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। অ্যান্ড আমরা চেষ্টা করবো হচ্ছে বিদ্যানন্দ আসলে কিছুক্ষণের জন্য হলেও মঞ্চে নিয়ে আসতে, যদি তার টাইম মতো আসতে পারে। ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাসুমা আক্তার বিথিকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সব ভালো তার শেষ ভালো যার, চলে এসেছেন বিদ্যানন্দের কৃতিমানেরা, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।
করে বলি যে আপনাকে স্যার আবার একটু চাচ্ছি। অনেক প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে তারা এসেছেন। জোর করতালি। আবারও যদি আমরা একটু গানে তাদেরকে সম্মান দেখাতে পারতাম। তারা যে কাজটি করছেন সে কাজের প্রতি আমাদের সম্মান। মানুষের জন্য আপনার অনুভূতি শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ইয়ং এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে আমাদেরকে এই সম্মাননা দেওয়ার কারণে। এভাবে আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশের জন্য, দেশের জনসাধারণের জন্য কিছু করে যেতে পারি এবং এভাবে আপনারা সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের উৎসাহ প্রদান করবেন। এ বলেই আর এই অ্যাওয়ার্ডটি পেয়ে আসলে আমরা অনেক সম্মানিত বোধ করছি এবং আমরা অনেক উৎসাহ বোধ করছি এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই কাজের ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি এজন্য সকলের দোয়া কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের শুভকামনা আপনার সঙ্গে। অনেকক্ষণ ধরে সবাই অনেক কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন, তারপরেও সবার কাছে সবাই যে আছেন এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইয়ং এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন একটা প্ল্যাটফর্ম পেয়েছে। এটা আমার অনেক পুরনো স্বপ্ন ছিল যে একটা অ্যাসোসিয়েশন হবে যারা তরুণ উদ্যোক্তা আছে। আসলে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কথা বলার মতো খুব কম মানুষই আছে। কাস্টমার নিয়ে কথা হয়, বিভিন্ন ই কমার্স নিয়ে কথা হয়, কিন্তু যারা সাপ্লায়ার আছে, আমরা যারা সাপ্লায়ার তাদের নিয়ে কথা বলার মতো আসলে কেউ নাই। এবং আমরা দেখেছি ছোট ছোট কিছু আপুরা আছে যারা ছোট ছোট করে গ্রুপ বেস কিংবা পেজ বেস বিজনেস করতে চাচ্ছে, কিন্তু বিভিন্ন সাপোর্ট পাচ্ছে না যে কিভাবে শুরু করবে কিংবা কিভাবে সেলটা বৃদ্ধি করা যায়। তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই অ্যাসোসিয়েশনের ব্যানারে থেকে যেন তারা একটা ভালো একটা প্ল্যাটফর্ম পায় যেখানে তারা তাদের প্রোডাক্টটা সেল করতে পারে এবং বিভিন্ন ই কমার্সে যাতে সহজে তারা তাদের সবগুলো ক্রিয়েট করতে পারে এবং সেখানে তাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে যেন সকলে মিলে একসাথে সমাধান করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, দেখা যাচ্ছে যে সেখানে তার কাছে প্রোডাক্ট আছে কিন্তু তার সেলের কোনো অপশন নাই, সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন তাদের সেলের একটা সিস্টেম তৈরি করে দিবে, একটা প্ল্যান তৈরি করে দিবে কিভাবে সেলটাকে বৃদ্ধি করা যায়, কিভাবে সে নিজে স্বাবলম্বী হতে পারে। এই বিষয়গুলো নিয়ে অ্যাসোসিয়েশন কাজ করবে। তো আমরা চাই যারা আজকে এখানে এসেছেন, অনেক অনেক দূর থেকে এসেছেন, আমরা জানি ঢাকার বাইরে থেকে অনেকেই এসেছেন, তো আপনাদের আসলে আন্তরিক ধন্যবাদ দিয়ে ছোট করতে যাচ্ছি না। আপনারা অ্যাসোসিয়েশনের সাথে থাকবেন, আশা করি এখান থেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো, জানি না কতটুকু পারবো, তবে ইনশাআল্লাহ অনেক কিছু পাবেন এই বিশ্বাস আমাদের আছে অ্যাসোসিয়েশনে। তো আপনারা সবাই ভুল ত্রুটি হলে, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কথার মধ্যে সেটা মার্জনা করবেন। আর যারা বিশেষ অতিথি আছেন, প্রধান অতিথি আছেন, স্যারেরা অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করি যে নেক্সট যখন প্রোগ্রাম করবো আবার আপনারা আমাদের এই সময়টুকু মূল্যবান সময় দিয়ে আবার সাহায্য করবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা, আমাদের আচ্ছা ছোট্ট সোনামণি এদিকে তাকাও, চলে আসো তো একটু আমার কাছে। সেতু আপার
কার কার কাছে আছে? 3 4 এর পরে 8, 3 4 8, 3 4 8 একদম প্রথম সারিতে বসা। দেখি আপু একটু সামনে থেকে, আপু একটু সামনে থেকে। 3 4 8 মিলেছে। আপু আপনি উপরে চলে যান। বক্স 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 কংগ্রেচুলেশন 3 4 8 বক্সটা কোথায়? না না, আমরা যেখান থেকে নিব টিকেটের বক্সটা। হ্যাঁ প্লিজ, আপনি তো আছেন। হ্যাঁ আপনারা তুলে নিন, তারপরে ও থাকবে। 264 264 জোর। 264 নেই, বাতিল। উপর নাম্বার 264 আছেন? তাড়াতাড়ি। কংগ্রেচুলেশন 253 253 253 সাবধান, বাতিল হয়ে যেতে পারে। 253 253 আছেন? নেই, 253 বাতিল। উপর নিয়ে আসতে হবে 253 আপনি? আপনার গ্রুপ নাম্বার কংগ্রেচুলেশন একটু দ্রুত। 279 279 279 যথা সময়ে যে দর্শক এসেছিলেন এবার তিনি পাচ্ছেন 339 339 339 হ্যাঁ আমাদের ছোট্ট সোনামণি আসো। আচ্ছা what? হ্যাঁ চলো, একটা তো সে তো আপনি নিচে চলে যান। 260 নাও সবাই নাম বলে যে 260 339 ওর এটা রেখে দেন আপনারা। 260 260 201 201 201 201 258 3 4 আছেন কেউ? 344 আমি তুমি 218 বিধি আমাকে দিয়ে বলেন। যেগুলো একটা তোলো 218 আছেন? হেট্রিকের আবার হেট্রিক হয় 333 333 এত চমৎকার নাম্বারটি তার গায়ে 333 উপরে ছাপা হয়েছে। আরেকটা তোলো আঙ্কেলের কাছে দাও আরেকটা তোলো 273 ওখানেই থাকো সব টু হচ্ছে কেন একটু রিসাইকেল করে রিসাইকেল বিনামূল্যে তুই আছে 207 207
ভাই একটু সামনে থেকে ভাই, হ্যালো ভাই। হ্যাঁ, তুমি উপহার নিবে, সেই সঙ্গে আমাদের পরবর্তী জনের জন্য কবরটি তুলবে। 337 আমরা কিন্তু কোনো নাম জানতে পারছি এই যে আমাদের ছোট্ট সোনামণি উপহার নিয়ে তো চলে গেলে, তাড়াতাড়ি। 230 Congratulations. তাড়াতাড়ি তোলো। হ্যাঁ, চারটা তোলো, আর আরো দিকে তোলো। 217, 217, 295, 332, yay! আমার জীবনের প্রথম লটারি জেতা এটা, আমি জীবনেও লটারি জিতি নাই। এটা হলো সর্বনিম্ন। সৌভাগ্যের মঞ্চ। 334, 334, 333 ছিল, 334 আমরা পেয়েছি। হ্যালো, একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকে এই কুপনের যে প্রাইসগুলো দেওয়া হচ্ছে, টোটালি 3টা কোম্পানি আমাদের স্পন্সর করেছেন। এগুলো হচ্ছে এনজে ট্রেডিং ইন্টারন্যাশনাল, ডিউসেল এবং নোভা এন্টারপ্রাইজ। এই 3টা কোম্পানির স্পন্সরে আমরা হচ্ছে যে প্রাইসগুলো দিতে পারছি এবং এই 3টা কোম্পানির অবশ্যই শুভকামনা। 345, 345 হ্যাঁ, দুটো জীবনের প্রথম ভাগ্যের চাকা আপনার খুঁজছে। 328, 328। আচ্ছা, যারা পদক পেয়েছেন তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য, দ্রুত মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 2, 3, 5, 1। অ্যাওয়ার্ড প্রাপ্তরা যারা আছেন সবাই একসাথে এই শেষ উপহারটা যার কাছে টিকিট দিই তার জন্য। ধন্যবাদ আমাদের কুপন প্রোগ্রাম ইনকর্পোরেশন আর কুপন প্রোগ্রাম স্পন্সর করেছেন এজেন্ট ট্রেডিং ইন্টারন্যাশনাল, নোভা এন্টারপ্রাইজ এবং ডিউসেল। ডিউসেল, নোভা এন্টারপ্রাইজ এবং এজেন্ট ট্রেডিং ইন্টারন্যাশনাল। যারা পদক পেয়েছেন, পদক প্রাপ্তদেরকে খুব দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে সম্মানের অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে মঞ্চে এসে পদক সেশনে অংশ নেওয়ার জন্য। হ্যাঁ, মঞ্চে এসে পদক সেশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের। প্রোগ্রাম শেষে আমাদের আপনাদের ব্যবস্থা আছে, আপনি একটু ওয়েট করুন।
অনুষ্ঠান শেষে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছে। দেখানোর ছবিটা আবার ঠিক আছে ছবিটা রাখুন ছবিটা একটু থাকবেন সবাই থাকবেন থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছবি তুলে আমাদের সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। সময় আর মাত্র 28 সেকেন্ড। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি। আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। শুভরাত্রি।